বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 12ই নভেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার দেওয়ানি কার্যবিধির আজকে পঞ্চম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির 9 আদেশ। 9 আদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা আদেশ, লিখিত এবং আপনার প্রিলিমিনারি উভয় পরীক্ষার জন্যই। তো 9 আদেশের টাইটেল দেখেন, আদেশ 9, পক্ষদ্বয়ের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল। দেখেন, যখন আরজি দাখিলের পরে লিখিত জবাব, লিখিত জবাবের পরে আপনার এডিআর, লিখিত জবাবের পরে যখন দুইজনই উপস্থিত হয়েছে তখন ওই মামলাটা পাঠায় এডিআরে। যদি উভয় পক্ষ উপস্থিত হয়, দেখা গেল যে উভয় পক্ষ উপস্থিত নেই, বাদী এসেছে বিবাদী আসে নাই, বা বিবাদী এসেছে বাদী আসে নাই, বা কেউই আসে নাই, তাহলে সেই ক্ষেত্রে ওই মামলার পরিণতি কি হবে সেই সম্পর্কে আলোচনা করেছে 9 আদেশে। তাহলে আপনি মনে রাখবেন যে লিখিত জবাব দাখিলের পর যদি দুইজনই উপস্থিত হয় তাহলে মামলা পাঠাবে এডিআরে, ওই যে মধ্যস্থতা। আর লিখিত জবাব দাখিলের পরে দেখা গেল যে দুইজনই আসে নাই, একজন আসছে আর একজন আসে নাই, তাহলে কি ফলাফল হবে এটা বলেছে কততে? 9 আদেশ। তো 9 আদেশে প্রকৃতপক্ষে একটা মামলা দুইটা ফলাফল হয়। দুইটা ফলাফল হচ্ছে যে মনে রাখবেন যে যদি বাদীর অনুপস্থিতি থাকে বা যদি বাদীর ত্রুটি থাকে তাহলে মামলা হয় খারিজ। আর যদি বিবাদী অনুপস্থিত থাকে তাহলে মামলা হবে একতরফা ডিক্রি। একতরফা নিষ্পত্তি না, কিন্তু একতরফা ডিক্রি। তাহলে এখানে দুইটা বিষয়, 9 আদেশে দুইটা ফলাফল নিয়ে আলোচনা করেছে। বাদীর অনুপস্থিতির কারণে মামলা হয় মামলা খারিজ, আর বিবাদীর অনুপস্থিতির কারণে হয় একতরফা ডিক্রি। তো এখানে চলে আসেন মকদ্দমা খারিজ আদেশ, পরের পেজে, নতুন বইয়ে 967 পেজ। এখানে দেখেন যে প্রাথমিক আলোচনা আর পড়লাম না। মকদ্দমা খারিজ আদেশ, অর্ডার অফ ডিসমিসাল অফ সুট, 9 আদেশের 2, 3, 5 এবং 8 বিধির অধীন আদালত নিম্নলিখিত কারণে মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। কত কত বিধি? 2, 3, 5, 8। এই চারটা বিধিতে, 2 বিধি, 3 বিধি, 5 বিধি এবং 8 বিধিতে একটা মামলা খারিজ করতে পারে। তো এই যে যে টেবিল আছে এই টেবিলও আমরা পড়বো না, সরাসরি চলে আসেন ওই যে জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো পাইছেন? জেনে রাখা ভালোর পরে আছে যে বাদী খরচ প্রদান না করার কারণে, পাইছেন? এই জায়গা থেকে পড়বো, পান নাই বোধহয় নাকি? এই যে বাদী খরচ প্রদান না করার কারণে। এখন আমরা পড়বো যে 2 বিধিতে আসলে কি আছে। বাদী খরচ প্রদান না করার কারণে সমন জারি না হলে মামলা খারিজ করা যায়, এই বিধিগত 2। দেখেন, নির্ধারিত তারিখে যদি দেখা যায় যে বাদী কোর্ট ফি প্রদান না করায় কিংবা উক্তরূপ সমন জারির জন্য প্রয়োজনীয় গুল দেবেন ডাক মাসুল না দেওয়ায় বিবাদীর উপর সমন জারি করা হয় নাই, তখন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিতে পারবে। তো এই আদেশটা কিন্তু দিতে পারবে, কিন্তু দেওয়া কিন্তু ওনার জন্য বাধ্যতামূলক না। সমন জারির জন্য একটা প্রসেস ফি আছে, বাদী যদি এই ফিটা না দেয় তাহলে আদালত মামলা খারিজ করে দিতে পারে 9 আদেশের 2 বিধিতে। তাহলে আমরা এক কথায় মনে রাখবো, প্রসেস ফি, সমন জারির জন্য ডাক মাসুল বা প্রসেস ফি না দিলে মামলা খারিজ করতে পারে 9 আদেশের কত বিধি? 2 বিধি। আচ্ছা, তারপরে আমরা চলে আসি আহ মকদ্দমার কোনো পক্ষই হাজির না হলে, বিধি 3। পাইছেন? মকদ্দমা শুনানির জন্য নির্ধারিত তারিখে বাদী এবং বিবাদী উভয় পক্ষ হাজির না হয় তাহলে আদালত মকদ্দমা খারিজ করে দিতে পারে। তাহলে 3 বিধিতে বলতেছে যে বাদীও আসে নাই, বিবাদীও আসে নাই, তাহলেও মামলা কি করে দিতে পারে? খারিজ করে দিতে পারে। এটা হলো কত? 3 বিধি। তাহলে আমার মনে রাখবো, প্রসেস ফি দেয় নাই, মামলা খারিজ 2, কেউই আসে নাই, মামলা খারিজ 3। তো এই যে যে অনুপস্থিতি, এই অনুপস্থিতির আর একটা বাংলা হলো গড় হাজিরা। বুঝছেন? গড় হাজিরা বলে। তো গড় হাজিরার ইংরেজি হচ্ছে নন অ্যাপিয়ারেন্স বা অ্যাবসেন্ট, মানে কি? অনুপস্থিতি। তো 2 এবং 3 বিধিতে যদি মামলা খারিজ হয় তাহলে বাদীর অ্যাকচুয়ালি প্রতিকার কি? প্রথম প্রতিকার হলো 2 এবং 3 বিধি দুইটাই আপিল অযোগ্য আদেশ। তো যে 2 বিধিতে খারিজ হোক বা 3 বিধিতে খারিজ হোক, এই আদেশের বিরুদ্ধে সরাসরি রিভিশন করা যাবে। তো ছোট্ট করে একটু লিখে রাখতে পারেন, 2 ও 3 বিধির অধীনে রিভিশন, 2 ও 3 বিধির বিরুদ্ধে কি করা যাবে? রিভিশন করা যাবে। এটা হলো প্রথম প্রতিকার, 2 এবং 3 বিধির বিরুদ্ধে রিভিশন করা যাবে। এরপরে
এই আমি যদি রিভিশন দায়ের না করি তাহলে আমার আর কি প্রতিকার আছে? আর প্রতিকার সম্পর্কে আলোচনা করেছে 9 আদেশের 4 বিধিতে। 2 ও 3 বিধি অনুসারে প্রদত্ত খারিজ আদেশের বিরুদ্ধে প্রতিকার বলছে কত বিধি? 4 বিধি। 4 বিধিতে বলতেছে কি দেখেন, 2 বা 3 বিধির অধীন উল্লেখিত কারণে মকদ্দমা খারিজ হলে উক্ত খারিজের বিরুদ্ধে বাদী, আন্ডারলাইন করবেন, নতুন করে মামলা দায়ের করতে পারবে, মে ব্রিং ফ্রেশ সুট। 2 এবং 3 বিধির অধীনে যদি কোনো মামলা খারিজ হয় তাহলে সংক্ষুব্ধ পক্ষ একই বিষয় নিয়ে কি করতে পারে? নতুন মামলা দায়ের করতে পারে। বা দেখেন, খারিজ আদেশ রদ রহিত করার আবেদন করতে পারে। রদ রহিত মানে হলো ওই যে খারিজ আদেশটা করছে সেই খারিজ আদেশটা বাতিলের আবেদন করবে। বাতিলের আবেদন কেন করবে? যে এর অনার, আমি একটা যথোপযুক্ত কারণ ছিল, আমি অসুস্থ ছিলাম বা আমার অমুক মারা গেছিল, এই কারণে আমি ওই দিন হাজির হতে পারি নাই, এই কারণ যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনার খারিজ আদেশটা রদ রহিত বা বাতিল করতে পারে। ইংরেজিতে বলে সেট অ্যাসাইড। কি বলেন? সেট অ্যাসাইড। তাহলে নতুন মামলা করতে পারে বা খারিজ আদেশ রদের আবেদন করতে পারে 9 আদেশের কত বিধিতে? 4 বিধিতে। তবে এমন আবেদন খারিজ আদেশের তারিখ হতে গোল দিবেন 30 দিনের মধ্যে দায়ের করতে হবে। এই যে যে আপনি খারিজ আদেশ রদের যে আবেদনটা করবেন, এই আবেদনটা আবার করতে হবে কত দিনের মধ্যে? 30 দিন, 30 ডেজ। এই 30 দিনের যে তামাদি মেয়াদ, এটা পরে অবশ্যই লেখা আছে। 30 দিনের কথা বলছে তামাদি আইনের 163 অনুচ্ছেদ অনুসারে। তো যদি আমি তো খারিজ আদেশ রদ চাইলাম, এখন আমি চাইলেই তো দিতেও পারে, নাও দিতে পারে। যদি আমি বাদী চাওয়ার সাথে সাথে দিয়ে দেয় তাহলে সংক্ষুব্ধ বিবাদী, আর বাদী চাওয়ার সাথে সাথে বাদীরে দেয় নাই তাহলে সংক্ষুব্ধ কে? বাদী। তাহলে 9 আদেশের 4 বিধির অধীন দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটা আপিল অযোগ্য আদেশ, এর বিরুদ্ধে কি করা যায়? রিভিশন করা যায়। তো এখানে একটু লিখে রাখবেন যে 9 আদেশের 4-এর দরখাস্ত ব্র্যাকেটে মঞ্জুর বা না মঞ্জুর সমান সমান রিভিশন। 9 আদেশের 4-এর দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর সমান সমান কি বলেন? রিভিশন। তো 9 আদেশের 4-এর দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর সমান সমান রিভিশন। তাহলে এতক্ষণ ধরে আমরা কি পড়লাম আমি একটু বলি। যে একটা মামলা খারিজ হয়, প্রসেস ফি দেয় নাই বাদী, খারিজ হবে 2 বিধিতে। শুনানির দিন বাদীও আসে নাই বিবাদীও আসে নাই, খারিজ হবে 3 বিধিতে। 2-3-এর প্রথম প্রতিকার হলো 2-3-এর বিরুদ্ধে রিভিশন করা যায়। 2-3-এর বিরুদ্ধে 4 বিধিতে বলতেছে নতুন মামলা করা যায়, অথবা 2-3 রদের আবেদন করা যায় 30 দিনের মধ্যে। এই রদের আবেদন করতে হয় তো কততে? 4-এ। এই 4-এর আবেদনটা মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটার বিরুদ্ধে আপিল করা যাবে না, এটাও কি রিভিশন করবে। ধন্যবাদ। তো জেনে রাখা ভালো, যদি দেখেন যে 2 ও 3 বিধির অধীন মকদ্দমা খারিজের আদেশ কোনো ডিক্রি নয়, আপিল অযোগ্য আদেশ, সুতরাং এর বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু এই আদেশের বিরুদ্ধে কি করা যাবে? রিভিশন করা যায়। মকদ্দমা খারিজ আদেশের তারিখ হতে 30 দিনের মধ্যে তা বাতিলের আবেদন করা যায়। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 163। ঠিক আছে। তো এখানে যে প্রশ্নগুলো আছে সেলফ প্র্যাকটিসে কষ্ট করে পড়ে নেবেন। আমরা চলে আসি পরে, সমন জারি না হয়ে ফেরত আসলে বা পরবর্তীতে সমন না দিলে বিধিগত 5। দেখেন, গতকাল আমরা 5 আদেশ পড়েছি, যেখানে আমরা পড়েছিলাম যে মামলার আর্জি দাখিলের সাথে সাথে আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা সমন ইস্যু করবে 5 কার্য দিবসের মধ্যে। অতঃপর প্রসেস সার্ভার হোক বা কুরিয়ার সার্ভিস হোক, উনি বিবাদী বরাবর সমনটা পৌঁছাবে 30 দিনের মধ্যে। এখন ধরেন যে 30 দিনের মধ্যে খোঁজাখুঁজি কইরা বিবাদীরে পাওয়া যায় নাই, তাহলে সমন বিনা জারিতে ফেরত এসেছে। এখন সমন বিনা জারিতে ফেরত আসলে বাদীকে চুপচাপ করে বসে থাকলে হবে না, বাদীকে আবার সমন জারির জন্য আবেদন করতে হবে। যদি এই আবেদনটা কত দিনের মধ্যে করতে হবে? সমন ফেরত আসার 1 মাসের মধ্যে। বাদী যদি আবার সমন ফেরত আসার 1 মাসের মধ্যে আবেদন না করে তাহলে তার মামলা খারিজ হয়ে যাবে 9 আদেশের কত বিধি? 5 বিধি। বুঝছেন? আহ সমন বিনা জারিতে ফেরত আসার পর বাদী যে ক্ষেত্রে 1 মাসের মধ্যে নতুন সমন জারি করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে মকদ্দমা খারিজ নিয়ে 5 বিধির 1 উপবিধিতে আলোচনা করা হয়েছে। সমন বিনা জারিতে ফেরত আসার গোল দেবেন 1 মাসের মধ্যে বাদী উক্ত সমন নতুন করে দেওয়ার আবেদন করবে, কিন্তু বাদী 1 মাসের মধ্যে নতুন করে সমন দেওয়ার আবেদন না করলে তখন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। বুঝছেন?
তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে সমন বিনাজারিতে ফেরত আসার কতদিনের মধ্যে আবার আবেদন করতে হবে, জানি না। 1 মাস। প্রতিকার দেখেন, এই ক্ষেত্রে প্রতিকার পাঁচের প্রতিকার, এই ক্ষেত্রে বাদী নতুন করে একই বিষয়ে নতুন মোকদ্দমা দায়ের করতে পারে, মে ব্রিং এ ফ্রেশ সুট। খারিজ আদেশ রদ হইতে আবেদন করার কোনো সুযোগ নাই। এতে 5 বিধির অধীন যদি মামলা খারিজ করে তাহলে প্রতিকার কি, নতুন করে মামলা দায়ের। এই ক্ষেত্রে খারিজ আদেশ রদ হইতে আবেদন করার কোনো সুযোগ নাই। তো বিগত বছরের একটা প্রশ্ন যদি দেখেন যে সমন বিনাজারিতে ফেরত আসার কতদিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ হবে, কতদিন? 1 মাস। এখন এক জায়গায় 1 মাসও আছে, এক জায়গায় 30 দিনও আছে, কোনটা তাকাবে? 1 মাস। যেখানে 1 মাস নাই 30 দিন আছে, তখন উত্তর হবে কত? 30 দিন। তো আমরা চলে আসি 8 বিধি। শুধুমাত্র বাদী হাজির না হলে, শুনানির দিন বিবাদী এসেছে কিন্তু বাদী আসে নাই, এখন কি হবে? যে ক্ষেত্রে মকদ্দমার শুনানির দিন বল দিবেন বাদী হাজির হয় না, সেক্ষেত্রে বিবাদী বাদীর দাবি ব্যবহার কোনো অংশ স্বীকার না করলে আদালত মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে। কিন্তু যদি বিবাদী বাদীর দাবি স্বীকার করে তাহলে বাদীর অনুকূলে এবং বিবাদীর বিরুদ্ধে ডিক্রি প্রদান করবে। মানে বিষয়টা হলো যে বাদী আসে নাই কিন্তু বিবাদী এসেছে। বিবাদী এসে সে যদি বলে যে আমি তো বাদী যা যা দাবি করছে আমি কিছুই স্বীকার করি না, তাহলে বাদী আসে নাই, বরং বাদীর মামলা কি করে দিবে? পেশ করে দিবে। কিন্তু বিবাদী এসে যদি বাদীর দাবির কোনো অংশ স্বীকার করে নাই, যে বাদী আসে নাই তাতে কি হয়েছে, আমি আসলে এই কাজ করছি, তাহলে আর মামলা খারিজ করবে না, বরং বিবাদীর বিরুদ্ধে কি দিবে? ডিক্রি দিবে। তো 8 বিধির অধীন মামলা যদি খারিজ করে, 8 বিধি সমান সমান লেখেন রিভিশন, এটার বিরুদ্ধে রিভিশন করা যায়। মানে অন্য আর কোনো প্রতিকার থাক বা না থাক, ওই যে 2 আর 3-এর বিরুদ্ধে কি করা যেত? রিভিশন করা যেত। ঠিক একই ভাবে 8 বিধির অধীনে রিভিশন করা যাবে। তো দেখেন, 8 বিধির অধীন খারিজ আদেশের বিরুদ্ধে প্রতিকার রিভিশন তো করা যায়, এটা আমরা মোটামুটি জানলাম। এছাড়া 8 বিধির অধীন যদি মামলা খারিজ হয় আরো প্রতিকার আছে। বাদী হাজির না হওয়ার কারণে 8 বিধির অধীন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিলে উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে বাদী নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারে। মকদ্দমা খারিজ আদেশ বাতিলের জন্য 9 বিধির অধীন আবেদন করতে পারে ফর সেটিং অ্যাসাইড দ্য অর্ডার অফ ডিসমিসাল অফ সুট। মানে ওই যে 4-এ আবেদন করছিলাম খারিজ আদেশ রদের, সেরকম আবেদন করা যায় 9 আদেশের কততে? 9। 9 আদেশের 9। সো এই 9-এর 4-এর আবেদনটা করছিলাম 30 দিন, মনে আছে? তামাদি আইনের 163 অনুচ্ছেদ, এই 9-এর আবেদনটাও 30 দিন। তামাদি আইনের 163 অনুচ্ছেদ। তো দরখাস্তটা আপনি 9 আদেশের 4-এ করেন আর 9 আদেশের 9-এ করেন, তামাদি মেয়াদ কিন্তু একই, কতদিন? 30 দিন। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 163। এবং এই 9-এ যদি আপনি আবেদন করেন খারিজ আদেশ রদের, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার সাফিসিয়েন্ট কজ দেখাইতে হবে যে কেন আপনি হাজির হতে পারেন নাই। তো এখানে একটু লিখে রাখবেন যে 9-এর আবেদন না মঞ্জুর সমান সমান আপিল, মঞ্জুর সমান সমান রিভিশন। 9-এর আবেদন না মঞ্জুর সমান সমান আপিল, আর মঞ্জুর সমান রিভিশন। 9-এ যে আপনি যে আবেদনটা করতেছেন, আপনি কারণ দেখাইলেন যে না আমি এই কারণে আসতে পারি নাই, তারপরে আপনার আবেদন নামঞ্জুর করে দিছে, তখন আপনার প্রতিকার হচ্ছে আপিল, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। কিন্তু আপনি মামলা খারিজ আদেশ রদ চাইছে, আপনার দরখাস্তে আপনার নিবেদনে সন্তুষ্ট হয়ে আদালত খারিজ আদেশ রদ করে দিছে, তাহলে সংক্ষুব্ধ কে? বিবাদী। তাহলে বিবাদীর প্রতিকার এই আদেশের বিরুদ্ধে কি? রিভিশন। বুঝছেন? তাহলে একটা জিনিস খেয়াল করেন, 9 আদেশের 4 মঞ্জুর বা নামঞ্জুর যাই হোক না কেন, প্রতিকার কি? রিভিশন। কিন্তু 9 আদেশের 9 নামঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। 9-এর আবেদনের দরখাস্ত করতে হবে কতদিন? 30 দিন। তামাদি মেয়াদ কত অনুচ্ছেদ? 163 অনুচ্ছেদ। 4-এও 163, 9-এও 163। এখন দেখেন, এছাড়া 9 ছাড়াও আপনার আরো একটা প্রতিকার আছে। খারিজ আদেশ সরাসরি রদে ডিরেক্টলি সেটিং অ্যাসাইড ডিসমিসাল 9 বিধির জন্য অধীন আবেদন করতে পারেন। আপনি 9-এর আবেদন তো করতেই পারেন, এছাড়া সরাসরি রদের আবেদনও করতে পারেন 9 আদেশের কততে? 9 ক। কত বলেন? 9 আদেশের 9 ক। এখন একটা বিষয় খেয়াল করেন, 9 আদেশের 9 ক আমরা একটু পরেই লেখা আছে, 9 কতে আপনার একটা টাকা পয়সা খরচ দেওয়া লাগে 1000 টাকা। এবং এই জায়গায় আপনি আপনার সাফিসিয়েন্ট কজ দেখানোর দরকার নাই যে কেন আপনি আসেন নাই, ওরসে গেছিলেন না,
কেউ অসুস্থ ছিলেন এই কারণে আসেন না, এই কারণ আপনার দেখানোর দরকার নাই, কিন্তু আপনি আদালত জাস্ট 1,000 টাকা খরচ নিয়েই আপনার মামলা আগের স্টেজ থেকে শুরু হবে। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে তো ভারী মজা, আমি খালি খালি কষ্ট করে কারণ দেখাবো কিসের জন্য, আমি তো 9 কতে 1,000 টাকা দিয়েই তো আমার হয়ে যাচ্ছে। বাট আপনি 9 কয়ের একটা মামলায় একবারই পাবেন সুবিধা ভাই। খারিজাদেশ যদি খারিজ করে আপনি 9 কর সুবিধা কয়বার পাবেন? একবার, একবারের বেশি পাবেন না। সো এটা আপনি কখন ব্যবহার করবেন এটা আপনার ব্যাপার। বাট 9 কর সুবিধা আপনি একবারই পাবেন, 9-এর সুবিধা আপনি অসংখ্যবার পেতে পারেন, কিন্তু 9 কর সুবিধা কি? একবারই। এবং এই 9 ক মঞ্জুর বা নামঞ্জুর সমান সমান রিভিশন। 9 ক আমাদের দেওয়ানি কার্যবিধিতে যত জায়গায় এই ক পাবো, ধরেন আহ এই যে 9 ক আছে, 13 ক সামনে পাবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আছে, যত জায়গায় ক আছে, ক মঞ্জুর না মঞ্জুর সমান সমান কি? রিভিশন। বুঝতে পেরেছেন? আর একটা জিনিস খেয়াল করবেন, এই যে যে 9 ক, এটার তামাদি মেয়াদ 30 দিন, কিন্তু এই 30 দিনের কথা তামাদি আইনে বলে নাই। এই 30 দিনের কথা বলেছে কোথায়? ওই 9 কর মধ্যে। দেখেন তো, তাহলে 9 ক মঞ্জুর বা নামঞ্জুর সমান সমান কি বলেন? রিভিশন। তো আমরা জেনে রাখা ভালো, যদি একটু দেখি, দেখেন 8 বিধির অধীন আদালত মকদ্দমা খারিজের আদেশ দিলে আন্ডারলাইন করেন বাদী উক্ত একই কারণে নতুন করে মকদ্দমা দায়ের করতে পারবে না। 3টা স্টার দেন, খুবই মূল্যবান কথা। 8 বিধির অধীন যদি মামলা খারিজ করে তাহলে নতুন করে কি করতে পারবে না? মামলা করতে পারবে না। কেন পারবে না আমি একটু ব্যাখ্যা দিই। সেটা হলো যে ওই যে 2-3-এ খারিজ হলে নতুন মামলা করা যায়, কিন্তু 8-এ খারিজ হলে নতুন মামলা করা যায় না। এখন আপনি যদি বলেন এই যে যে 8 বিধিতে মামলা খারিজ হলে নতুন মামলা করা যাবে না, এটা ওই যে বার টু ফার্দার সুট 12 ধারা মনে আছে, যে রেস জুডিকাটা না, কিন্তু রেস জুডিকাটার মতো। ওই যদি বলেন স্যার ওই জায়গায় মামলা করা যাবে আর এই জায়গা কেন যাবে না, তো এটা আমার যুক্তি, আমার পার্সোনাল যুক্তি, যে এরকম কোনো কারণ থাকতে পারে যে 2-3 বিধিতে মানে 3 বিধিতে তো টোটালি বাদী মানে বিবাদীরও, বাদীও আসে নাই বিবাদীও আসে নাই, তার মানে ওই জায়গায় বিবাদীরও একটু ত্রুটি আছে। এই কারণে বাদীদের নতুন মামলা করার কি দিছে? সুযোগ দিছে। কিন্তু 8 বিধিতে বিবাদী তো আসছে, আসে নাই কে? বাদী। তার মানে এখানে বিবাদীর কোনো ত্রুটি নাই। সো এজন্য নতুন মামলা দায়ের করতে এখানে কি দেওয়া হয়েছে? বাধা দেওয়া হয়েছে। তো তারপরে এটা এই পর্যন্তই। লাস্টের পয়েন্টটা দেখেন যে, আচ্ছা 3 নম্বর পয়েন্টটা, মকদ্দমা খারিজ আদেশের তারিখ হতে 30 দিনের মধ্যে 9 বিধির অধীন খারিজ আদেশ বাতিলের আবেদন করতে হবে। এই যে 9 বিধির অধীন যে খারিজ আদেশ বাতিলের আবেদন করতে হবে, তামাদি আইনের কত অনুচ্ছেদ বলে? 163। 4-এরও 163, 9-এরও 163। তারপরে দেখেন আদেশ 9 বিধির অধীন যদি আপিলযোগ্য মকদ্দমায় মকদ্দমা খারিজের আদেশ বাতিলের আবেদন করা হলে এবং আদালত উক্ত আবেদন প্রত্যাখ্যান করে আদেশ প্রদান করলে, মানে 9-এর আবেদন যদি নামঞ্জুর করে, 9-এর উক্ত প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে, কারণ এটা একটা কি আদেশ? বুঝছেন? আর এই যে 9 ক বিধির অধীন খারিজ আদেশ সরাসরি রদের আবেদন, 9 ক সরাসরি হইলেই কি? রিভিশন। এটা মঞ্জুর করুক আর না করুক। তো লাস্টের লাইনটা দেখেন, এই ক্ষেত্রে বাদীকে সর্বোচ্চ 1,000 টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে। তাহলে 9 কতে আপনার একটা খরচ দিবে কত টাকা? 1,000 টাকা। সর্বোচ্চ 1,000, মানে 1 টাকা থেকে শুরু করে 1,000। এর কিন্তু 1,000 ফিক্সড না। যখন বলবে সর্বোচ্চ কথাটা নাই 1,000, তাহলে 1,000 ফিক্সড। আর যদি বলে সর্বোচ্চ 1,000, তার মানে কি 1 থেকে শুরু করে 1,000। তো জেনে রাখা ভালো, এখানে জেনে রাখা ভালো পয়েন্টটা যদি দেখেন, 9 ক বিধির অধীন মকদ্দমা খারিজ আদেশের তারিখ হতে 30 দিনের মধ্যে খারিজ আদেশ সরাসরি বাতিলের আবেদন করতে হবে। আপনি 9 ক আসলেই 30 দিন, বাট এই 30 দিনের কথা বলা আছে কোথায়? 9 কতে না, একবার বলছি, মনোযোগ দিবেন। 4 আর 9 এই দুইটার কথা বলছে 63, আর 9 কতে 30 দিন এটা বলছে কোথায়? 9 কতে। আদালত 9 ক বিধির অধীন একবারের অধিক মকদ্দমা খারিজের আদেশ সরাসরি বাতিলের আদেশ দিবে না। ওই যে গোল্ডেন, তাহলে আপনি 9 ক একটা বিশেষ বিধান, এই সুবিধা আপনি কতবার পাবেন? একবার। একবারের বেশি আপনি পাবেন না। তো এই যে যে আমরা খুব স্বল্প সময়ে মামলা খারিজ করেছি, এখান থেকে বাংলাদেশ বার কাউন্সিল লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, এবং আপনি যদি এই আলোচনাটুকু বুঝে থাকেন
এই জায়গা থেকে 5-6 মার্ক বা 9 মার্কের প্রশ্ন আসলে একা একাই লিখতে পারবেন, মুখস্থ করার দরকার নাই। প্রশ্ন আসে যে গড় হাজিরার ফলে বাদীর মামলার কি হতে পারে, প্রতিকার সহ আলোচনা করুন। তো আপনি বলবেন যে বাদী এবং বিবাদীর গড় হাজিরা সম্পর্কে 9 আদেশে আলোচনা করা হয়েছে। 9 আদেশে বাদীর অনুপস্থিতির কারণে বা বাদীর ত্রুটির কারণে কোনো মামলা খারিজ হয়, বিবাদীর অনুপস্থিতির কারণে কোনো মামলা একতরফা ডিক্রি হয়। তারপরে চলে আসবেন 9 আদেশের 2, 3, 5, 8 বিধিতে কোনো মামলা কি হয়, খারিজ হয়। তারপরে আলোচনা করবেন যে বাদী যদি প্রসেস ফি না দেয়, তাহলে ডাক মাসুল না দেয়, খারিজ হবে 2 বিধি। বাদী বিবাদী শুনানির দিন কেউই আসে নাই, মামলা খারিজ হবে 3 বিধি। 2, 3-এর প্রতিকার হলো এর বিরুদ্ধে রিভিশন করা যায়, অথবা 2, 3-এর প্রতিকার আছে কততে, 4 বিধিতে। নতুন মামলা করা যায়, খারিজ আদেশ রদের আবেদন করা যায় 30 দিনের মধ্যে, তামাদি আইনের 163 অনুচ্ছেদ। আর 4-এর আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটা কি, রিভিশন। এরপরে 9 আদেশের 5 বিধিতে সমন বিনা জারিতে ফেরত আসার 30 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে আবার জারি পদক্ষেপ যদি না নেয়, মামলা খারিজ করতে পারে। 9 আদেশের 5-এ রদের খারিজ রদের আবেদন করা যায় না, বাট নতুন মামলা করা যায়। এই তো। আর 9 আদেশের 8 বিধিতে শুনানির দিন বিবাদী এসেছে, বাদী আসে না, এবং বিবাদী যদি বাদীর দাবি স্বীকার না করে, তাহলে আদালত মামলা খারিজ করতে পারে। 9 আদেশের 8-এ যদি কোনো মামলা খারিজ করে, সরাসরি 8-এর বিরুদ্ধে রিভিশন করা যাবে। এছাড়া 9 আদেশে 8-এ খারিজ হলে নতুন মামলা করা যাবে না। 9 আদেশের 9 খারিজ রদের আবেদন করা যাবে 30 দিনের মধ্যে, তামাদি আইনের 163 অনুচ্ছেদ। 9-এর আবেদন না মঞ্জুর হইলে আপিল করা যাবে, মঞ্জুর হইলে কি, রিভিশন করা যাবে। এছাড়া সরাসরি খারিজ রদের আবেদন করা যাবে 9 আদেশের কততে, 9 ক। 30 দিনের মধ্যে, এই 30 দিন 9 কর মধ্যেই আছে। এই 9 কতে আদালত খরচ দিতে বলতে পারে কত টাকা, 1000 টাকা। আর 9 কর সুবিধা একবারের বেশি পাওয়া যাবে না। 9 কর আবেদন মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, কি, এই তো কথা। বিগত বছর প্রশ্ন পড়ি, দেখেন, একবার যদি 9 মনে রাখেন, হয়তো বা ভুলে যাবেন পরে। ধরেন পড়তে আপনার আধা ঘন্টা লাগছে, 1 ঘন্টা লাগছে, পরে ভুলে গেলে আবার পরে 2 মিনিট দেখলে পর দেখলে দেখবেন যে মনে পড়ছে। আর এই জিনিস ভুলবেন না আর কখনো, একবার মনে গেঁথে গেলে আর কখনো ভুলবেন না। বিগত বছর প্রশ্ন দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর অর্ডার 9 রুল 8 অনুযায়ী কোন মামলা খারিজ হলে বাদী 9-এর 8-এ যদি খারিজ হয়, নতুন মামলা দায়েরে কি হবে, বারিত। বারিত মানে হলো বাধা নিষেধ, বুঝছেন? অনেকে বারিত শব্দটা বুঝেন না, যে বারিত আবার কি, বার হইছে নাকি, তাই ভাবছেন নাকি? বারিত মানে কি, বাধা। 2 নাম্বার দেখেন, দেওয়ানি মামলায় তদবিরের অভাবে প্রদত্ত খারিজের আদেশ, তদবির শব্দটা বললেন, তদবির, তদবিরের নিচে লেখেন পদক্ষেপ, মানে পদক্ষেপ নেয় নাই। তদবির মানে ওই যে তদবির শব্দটারও আমরা কলুষিত করে ফেলছি, যে তদবির করছো ভাইবার জন্য। দেওয়ানি মামলায় তদবিরের অভাবে প্রদত্ত খারিজের আদেশ সর্বোচ্চ কত টাকা খরচ প্রদান সাপেক্ষে রদ রহিত করা যায়? কত টাকা বলেন? 1000 টাকা। তো এখন আপনাকে যদি বলে, এটার উত্তর গতকালও দিয়েছে, যে আরজি প্রত্যাখ্যান আর, সরি, আরজি প্রত্যাখ্যান বা আরজি খারিজ বা মকদ্দমা খারিজ, দুইটা কি এক জিনিস কিনা? এক জিনিস না ভাই। 7 আদেশের 11 বিধিতে 4টা কারণে আরজি খারিজ হয়। ওই যে মামলার মূল্যমান কম দেখাইলে, তারপরে কারণ না থাকলে, কোর্ট ফি না দিলে, আইন দ্বারা বারিত হলে। আর কলকাতা হাইকোর্টের আর একটা আছে, বিবাদী যে কয়জন, বাদীর নকল ও আরজির নকল, সে কয়টা। এই কারণে হয় আরজি খারিজ। আরজি খারিজ একটা ডিক্রি। দেওয়ানি কার্যবিধিতে আর কোথাও আরজি খারিজের বিধান নেই। পক্ষান্তরে মকদ্দমা খারিজ দেওয়ানি কার্যবিধিতে যা আমরা মাত্র 9 আদেশেই পাইছি, কয় জায়গায়, 4 জায়গায়। আরো অসংখ্য জায়গায় আমরা পাবো। বাদীর ত্রুটির কারণে হয় মামলা খারিজ। মামলা খারিজ একটা আদেশ, এটা কখনো আপিল যোগ্য, কখনো কি আপিল অযোগ্য। তবে একটা মামলা খারিজ আবার ডিক্রি। সেই মামলা খারিজটা হলো যখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে দেয়, রায়ের সময় যেটা দেয়, তার মামলার সব শুনানি শেষে বাদী মামলায় হেরে গেছে, তাহলে বাদীর মামলা খারিজ, ওই মামলা খারিজটা কি, ডিক্রি। তো আমরা এখানে সেলফ প্র্যাকটিসের অনেকগুলা প্রশ্ন আছে, কষ্ট করে পড়ে ফেলবেন। যদি মূল আলোচনা বুঝে থাকেন, যত প্যাচের প্রশ্নই আসুক না কেন, সব প্রশ্ন আল্লাহর রহমতে পারবেন। বিশেষ করে 15-16 প্রশ্নটা যদি দেখেন,
দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 9 ক বিধির অধীন মোকদ্দমা খারিজ আদেশ সরাসরি বাতিলের সাথে আদালত বাদীকে সর্বোচ্চ কত টাকা খরচের আদেশ দিতে পারে? কত টাকা? 1000 টাকা। তারপর 16 নম্বর দেখেন, দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 9 ক বিধির অধীন আদালত সরাসরি মোকদ্দমা খারিজ আদেশ বাতিলের আবেদন মঞ্জুর করবে না। কয়বারের বেশি? 9 ক মানেই কয়বার? একবার। 9 ক মানেই একবার। 18 নম্বর প্রশ্নটা দেখেন যে শুনানির জন্য নির্ধারিত দিনে বাদী অনুপস্থিত থাকার কারণে আদালত মোকদ্দমাটি খারিজ করে দেয়। বাদী উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে খারিজ আদেশটি বাতিলের আবেদন করে। আদালত আবেদনটি প্রত্যাখ্যান করে। খারিজ আদেশ বাতিলের আবেদন করে 9-তে, 9-এর আবেদন যদি প্রত্যাখ্যান করে তাহলে প্রতিকার কি? আপিল। এই আকিনুর, আকিনুর বলেন, আদেশের বিরুদ্ধে আপিল করলে সেই আপিলে কি বলে? হ্যাঁ, কেউ বলবেন না, যারা বলবো সে জিজ্ঞেস সে বলবেন, আর আশপাশ দিয়ে যদি শব্দ বের হয়ে যায় জরিমানা দিবেন, খরচ দিবেন, খরচ। এই মিলন বলেন তো, বলছিলাম আদেশের বিরুদ্ধে আপিল বললে ওই আপিলটা কি বলে? বিবিধ আপিল। কি বলে? বিবিধ আপিল। মিস আপিল শুনেন না আপনারা? বলেন না মিস কেস। মিস মানে হলো মিসেলিনিয়াস, বাংলায় বলে বিবিধ। আচ্ছা, আমরা চলে আসি একতরফা ডিক্রি, এক্সপার্টি ডিক্রি। মাহবুব সাহেব, এই একতরফা ডিক্রি তো আমরা পড়বো, তার আগে গতকালই পড়ছি আমরা, গতকাল, হ্যাঁ গতকালই পড়ছি যে একতরফা নিষ্পত্তি এই ব্যাপারটা শুনছেন কিনা? একতরফা নিষ্পত্তি গতকাল আমরা কোথাও বলছিলাম কিনা, মনে আছে কিনা? আবুল হোসেন খান, গতকাল পড়ছিলাম কিনা একতরফা নিষ্পত্তি? মনে পড়ে? মনে পড়ে কি বলেন দি? এটা তো একতরফা ডিক্রি, এটা এখনো পড়ি নাই। একতরফা নিষ্পত্তি কি লুৎফর সাহেব? গতকাল পড়ছি, মনে নাই। তানবিন সাহেব কি বলেন? গতকাল আসেন নাই? কই ছিলেন? এই তো ধরা খাইছেন আরো। কোথায় ছিলেন? হ্যাঁ, বাসায়? চৌরঙ্গি? কোন সমস্যা হয়েছে? এই লালন সাহেব। হ্যাঁ, হ্যাঁ, প্রথমটুক ঠিক আছে। 60 যদি বছরের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করে নাই, তাই মামলা হবে কি? একতরফা নিষ্পত্তি। 8 আদেশের এক বিধি, 8 আদেশের এক বিধি। আর একতরফা নিষ্পত্তির বিরুদ্ধে প্রতিকার রিভিশন। কি বলেন? রিভিশন। চলে আসি আমরা একতরফা ডিক্রি। ভাই একতরফা ডিক্রি খুব সহজ। সেটা হলো শুনানির দিন বাদী এসেছে, বিবাদী আসে নাই। শুনানির দিন কে এসেছে? বাদী এসেছে, বিবাদী আসে নাই। তাহলে আদালত দেখবে যে বিবাদী যে আসে নাই এই জায়গায় বাদীর কোনো কারসাজি আছে কিনা। বাদী অনেক সময় ওই সমন ভুয়া ভাবে আইসে বললে যে সমন জারি হয়েছে, বাট অ্যাকচুয়ালি সমন জারি হয় নাই, যাতে বিবাদী না আসতে পারে আর একতরফা ডিক্রি সে পেয়ে যায়। তাহলে আদালত তাকে এটা যাচাই করবে যে বিবাদী বরাবর ঠিকঠাক ভাবে সমন জারি হয়েছে কিনা। যদি দেখে যে না, বাদী এই জায়গা হলো নিষ্পাপ, বাদীর এই জায়গা কোনো ত্রুটি নাই, তাহলে সেই ক্ষেত্রে আদালত একতরফা ডিক্রি দিতে পারে। দেখেন, এবং একতরফা ডিক্রি মনে করবেন 9-6। বলেন না ও বাড়ি 9-6 লোক আমার টাকা করে দিচ্ছে না, 9-6। তাহলে এই জায়গার 9-6 মানে হলো ওই শুনানি আসে নাই, 9-6 সাথে সম্পৃক্ততা আছে। 9-6 মানে সে আসে নাই। কে আসে নাই? বিবাদী আসে নাই। দেখেন, দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন, 9 আদেশের 6 বিধিতে উল্লেখিত কারণের দেওয়ানি আদালত একতরফা ডিক্রি দিতে পারে। বিবাদীর অনুপস্থিতিতে যে ডিক্রি প্রদান করা হয় তা হলো একতরফা ডিক্রি। 6-এর এক বিধি অনুসারে যে ক্ষেত্রে মোকদ্দমা শুনানির জন্য নির্ধারিত দিনে বাদী হাজির হয় কিন্তু বিবাদী কি হাজির হয় না, আন্ডারলাইন করেন, বাদী হাজির হয়েছে কিন্তু বিবাদী হাজির হয় নাই, সেই ক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় বিবাদী বরাবর সমন যথাযথভাবে জারি করা হয়েছিল, তাহলে আদালত মোকদ্দমাটি একতরফা নিষ্পত্তিতে অগ্রসর হতে পারে।
দ্যাট দ্যাট ডাজেন্ট মিন যে এটা এক্সপার্টি ডিসপোজাল, একতরফা নিষ্পত্তিতে অগ্রসরে যে ডিক্রিটা দিবে সেটাকে কি বলে? একতরফা ডিক্রি। তো শর্ত সমূহ যদি দেখেন যে শুনানির জন্য নির্ধারিত দিনে বাদীকে হাজির হতে হবে, বিবাদী বরাবর সমন যথাযথভাবে কি জারি করতে হবে, বিবাদী শুনানির জন্য নির্ধারিত দিনে কি হাজির হয় নাই। উপরে উল্লেখিত শর্তসমূহ পূরণ হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে একতরফা ডিক্রি প্রদান করতে পারে। আর যদি প্রমাণিত হয় বিবাদী বরাবর যথারীতি জারি করা মানে বিবাদী বরাবর সমন যথারীতি জারি করা হয়নি, তাহলে আদালত বিবাদী বরাবর দ্বিতীয়বার সমন জারির আদেশ দিতে পারে। বুঝতে পারছেন? তাহলে একতরফা নিষ্পত্তি হয় 60 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেয় নাই, এটা হলো একতরফা নিষ্পত্তি, 8 আদেশের 1। আর একতরফা ডিক্রি হলো 9 আদেশের 6, শুনানির দিন বাদী এসেছে, বিবাদী আসে নাই। এখন একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার। একতরফা ডিক্রিতে সংক্ষুব্ধ কে বলেন তো? বিবাদী না? ডিক্রিটা তো বিবাদীর বিরুদ্ধে গিয়েছে, তাহলে একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর অ্যাকচুয়ালি কি কি প্রতিকার আছে? প্রথম যে প্রতিকার সেটা হলো 1 নম্বরে দেখেন, বিধি 13-এর অধীন একতরফা ডিক্রি রদকরণের আবেদন করতে পারবে। মে অ্যাপ্লাই ফর সেটিং অ্যাসাইড দ্য এক্সপার্টি ডিক্রি। এখানে একটা ইংরেজি আপনার মনে রাখতে হবে, সেট অ্যাসাইড। সেটিং অ্যাসাইড বা সেট অ্যাসাইড, সেট অ্যাসাইড মানে কি? বাতিল। সেট অ্যাসাইড মানে বাতিল বা রদ। তাহলে ওই যে মামলা খারিজ হলে 9 আবেদন করতো না, সেম একই ভাবে একতরফা ডিগ্রি হলে আবেদন করবে কততে? 13-তে। 13-র আবেদনটা এখানে আশেপাশে লিখে রাখেন। 13-র আবেদন না মঞ্জুর হলে আপিল, মঞ্জুর হলে রিভিশন। ওই যে 9-এর মতো, 9-এর আবেদন না মঞ্জুর হলে কি? আপিল, আর মঞ্জুর হলে কি ছিল? রিভিশন। তাহলে 13-র আবেদন না মঞ্জুর হলে কি? আপিল, আর মঞ্জুর হইলে রিভিশন। লেখছেন? এই লেখেন না কেন? আগেরটা লেখছেন, এই জায়গা থেকে আপনার মনে থাকবে না নাকি? আলাদা আলাদা। হ্যাঁ, তাহলে 13-র আবেদন না মঞ্জুর সমান সমান কি? আপিল, মঞ্জুর সমান সমান রিভিশন। আরো লেখেন এই জায়গা তীর চিহ্ন দেয়, একবার 2025 সংশোধনী, একবার 2025 সংশোধনী। একবারে বেশি 13-র সুবিধা আপনি পাবেন না। 2025-এর সংশোধনীতে নিয়ম করছে যে 13-র আবেদনও আপনি সুবিধা পাবেন একবার। এবং এই আবেদনটা করতে 30 দিনের মধ্যে। ওই জায়গা আপনি যদি এখন থেকে পড়েন, দেখেন আমাদের, আপনি এক একটা সাবজেক্ট যখন যখন ভালোভাবে পড়বেন তখন পরেরটা সোজা হয়ে যাবে। এই যে এর আগে যে খারিজ আদেশ 9 আদেশের 4 আর 9 আদেশের 9, তামাদি আইনে কত অনুচ্ছেদ ছিল? 163। এই একতরফা ডিক্রি 164 অনুচ্ছেদ। 30 দিন 164, 30 দিন 164 অনুচ্ছেদ। তাহলে এই জায়গার সাথে সাথে আমার তামাদি আইনও পড়া হয়ে যাচ্ছে যদি একটু কষ্ট করেন। হুম, ওভারঅল এই জায়গা যত 9 আদেশে যত দরখাস্ত আছে সবই 30 দিন। তাতে খারিজ রদ করেন আর একতরফা ডিক্রি রদ করেন, সরাসরি করেন আর এমনি করেন, সবই কত? 30 দিন। আচ্ছা, তারপরে দেখেন বিধি 13 ক এর অধীন একতরফা ডিক্রি সরাসরি রদকরণের আবেদন করতে পারে। 13 ক যত জায়গা আছে সব জায়গায় কি সরাসরি রদের আবেদন করতে পারে। মে অ্যাপ্লাই ফর ডিরেক্টলি সেটিং অ্যাসাইড এক্সপার্টি ডিক্রি, এইটাও 30 দিন। বাট এই 30 দিন কোথায় বলা আছে? এই 13-র কর মধ্যে। ওই জায়গা 9 কতে খরচ দেওয়া লাগছিল কত? 1000। এই জায়গা খরচ দেওয়া লাগবে 3000। কত বলেন? 3000। 9 ক আবেদন মঞ্জুর বা না মঞ্জুর কি? রিভিশন। 13 ক মঞ্জুর বা না মঞ্জুর কি? রিভিশন। আর 13 ক একবার, 13 ক একবার, এটা আগে থেকে বলা আছে 13 ক একবার। 3000 লেখা আছে, লিখলে লিখবেন, পরে লেখা আছে, বাট আমি একবারে বলে যাচ্ছি আর কি। তো তাহলে একতরফা ডিক্রির ক্ষেত্রে আমি রদের আবেদন করতে পারবো 13-তে, সরাসরি রদের আবেদন করবো কততে? 13। তারপরেরটা দেখেন, যেহেতু একতরফা ডিক্রি একটি ডিক্রি, তাই 96 ধারা অনুযায়ী আপিল দায়ের করা যেতে পারে। একতরফা ডিক্রি যেহেতু একটা ডিক্রি, তাই এর বিরুদ্ধে আপিল করা যাবে। এটা বলছে কততে? 96 ধারায়। 96 ধারায় ডিক্রির বিরুদ্ধে আপিল করলে সেটাকে আপিলই বলে, আর আদেশের বিরুদ্ধে আপিল করলে কি বলে? মিসেলেনিয়াস আপিল, বিবিধ আপিল বা সংক্ষেপে মিস আপিল। এছাড়া দেখেন
একতরফা ডিক্রির বিরুদ্ধে আরো একটি প্রতিকার আছে, সেটা হলো 47 আদেশের 1 বিধির অধীন রিভিউ এর জন্য আবেদন করতে পারে। তাহলে আহ, এই যে যে সর্বশেষ যে পরীক্ষা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের 2025 সালের 28 জুন, সেই পরীক্ষাও এখান থেকে আসছে যে একতরফা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ বিবাদের কি কি প্রতিকার আছে। তাহলে আপনি 13-র অধীন আবেদন করা যায়, 13-র কতে সরাসরি রদের আবেদন করা যায়, আর 96 ধারা অনুসারে কি আপিল করা যায়, বা 47 আদেশের 1 বিধির অধীন কি করা যায়, রিভিউ করা যায়। আর 13-র ক, একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে একতরফা ডিক্রির বিরুদ্ধে যতগুলো প্রতিকার আছে আপনার যুক্তিতে সবচেয়ে কোনটা যৌক্তিক, কোন প্রতিকার আপনি আগে নিবেন। বুঝতে পারছেন, মানে জানতে চাইছে যে আপনার প্রতিকার তো আছে 4টা, এখন আপনি কোনটায় আগে যাবেন, এটা হলো প্রশ্ন। তো যেটাই আপনি আগে যান না কেন সেটা আপনার ওই জায়গায় যুক্তি দিয়ে কি বোঝাতে হবে, এটা হলো প্রশ্ন। তো আপনি যদি এখানে একটা বিষয় দেখেন, আপনি যদি 13-তে যান, 13-র আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে আবার আমার মিস আপিলের সুযোগ আছে। তো যাই হোক, পরের পেজে চলে আসি, দেখেন এই কথাগুলোই বলা আছে যে 13 বিধি 13 এটার একটু বিস্তারিত ব্যাখ্যা দিছে যে একতরফা ভাবে ডিক্রি রদকন সেট অ্যাসাইড এক্সপার্টি ডিক্রি, কোন মকদ্দমা বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদান করা হলে তা রদ করার জন্য বিবাদী 9 আদেশের 13 বিধির অধীন ডিক্রি প্রদানকারী আদালতে আবেদন করতে পারবে। তবে এই ক্ষেত্রে বিবাদীকে প্রমাণ করতে হবে যে তার বরাবর সমন যথাযথভাবে কি জারি হয়নি, শুনানি অথবা দেখেন শুনানির দিন সে উপযুক্ত কোনো কারণে হাজির হতে পারেনি। আর 13-র যে সুবিধা এখন পাওয়া যাবে কতবার, একবার। কত সালের সংশোধনী, 2025। তারপরে দেখেন বিধি 13 ক, সরাসরি একতরফা ডিক্রি রদের আবেদন, একই কথা, ওই নিচে একেবারে নিচে আছে যে খরচ কত টাকা, 3000 টাকা। জেনে রাখা ভালো। তো যদি চলে আসেন, একতরফা ডিক্রি বাতিলের জন্য বা একতরফা ডিক্রি সরাসরি বাতিলের জন্য 30 দিনের মধ্যে বিবাদীকে আবেদন করতে হবে। তামাদি আইনের এই যে দেখেন বলতেন কত অনুচ্ছেদ, 164, দেওয়ানি কার্যবিধি 9 আদেশের, এবং দেওয়ানি কার্যবিধি 9 আদেশের 13 ক, 13-র ক যে 30 দিন, এটা 13-র কতেই বলা আছে। একই বিবাদী, এটা গোল দিবেন, একই বিবাদী একবার সরাসরি একতরফা ডিক্রি বাতিলের আবেদন করতে পারে। একই বিবাদীর আবেদন করবে এই বিধির অধীনে একতরফা ডিক্রি একবারের অধিক সরাসরি বাতিল করা যায় না। তাহলে বর্তমান যে বিধান, 13-র সুবিধাও আপনি পাবেন একবার, 13-র ক কতবার, একবার। আর 13-র আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে কি হবে, আপিল, মঞ্জুর হইলে রিভিশন। তো বিগত বছরে আমরা 1 নম্বর প্রশ্নটা যদি দেখি, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুযায়ী একজন কতবার সরাসরি একতরফা ডিক্রি বাতিলের প্রতিকার পেতে পারে, সরাসরি বাতিল কতবার, একবার। বর্তমানে যদি সরাসরি নাও থাকে তাও কয়বার, একবার। তারপরে দেখেন একতরফা আদেশ সরাসরি রদ রহিতের ক্ষেত্রে আদালত সর্বোচ্চ কত টাকা খরচ প্রদানের জন্য আদেশ দিতে পারে, সর্বোচ্চ কত টাকা, 3000 টাকা। তো এখানে মোটামুটি আর যা আছে পারবেন। বিশেষ করে 4 নম্বর প্রশ্নটা যদি একটু পড়ি, দেখেন একতরফা ডিক্রি সরাসরি রদের দরখাস্ত প্রত্যাখ্যান করা হলে, সরাসরি রদের দরখাস্ত, সরাসরি রদের দরখাস্ত যদি কি করা হয়, প্রত্যাখ্যান করা হয়, এর বিরুদ্ধে প্রতিকার কি, রিভিশন। এখানে রিভিন লেখা আছে, একটু সংক্ষেপ দিয়ে দেন, রিভিশন। আর বাদ বাকি যা আছে একটু কষ্ট করে পড়ে ফেলবেন। আমরা 2টা বিধি লিখে নামাজে চলে যাব। বিধি 14টা একটু লেখেন, বিধি 14, ফাঁকা জায়গা একেবারে লাস্টে ফাঁকা জায়গা আছে, বিধি 14। কোন ডিক্রি বাতিলের আগে, একটু লেখেন, বিধি 14 দিয়ে লেখেন, কোন ডিক্রি বাতিলের আগে, কোন ডিক্রি বাতিলের আগে অবশ্যই প্রতিপক্ষকে নোটিশ দিতে হবে। কোন ডিক্রি বাতিলের আগে অবশ্যই প্রতিপক্ষকে কি নোটিশ দিতে হবে। তারপরে চলে আসেন বিধি 15। বিধি 15 লেখেন, বিধি 15 দিয়ে তীর চিহ্ন দিয়ে লেখেন, বিধি 4, 9 ও 13-তে, বিধি 4,9 ও 13-তে কোন আদেশ বা ডিক্রি বাতিল করা হলে, কোন আদেশ বা ডিক্রি বাতিল করা হলে উক্ত মামলা উক্ত মামলা আগের স্তর থেকে পুনরায় শুরু হবে।
উক্ত মামলা আগের স্তর থেকে পুনরায় শুরু হবে। আবার বলি, বিধি 4, 9 ও 13-তে কোনো আদেশ বা ডিক্রি বাতিল করা হলে উক্ত মামলা আগের স্তর থেকে পুনরায় শুরু হবে। এটা বলছে কততে? 15 বিধিতে। এই কথাটার অর্থ হলো যে ধরেন যে স্তর থেকে একতরফা ডিক্রি রদ করছে, আর আগে যে মামলাটা যে স্তর থেকে ছিল সেই জায়গা থেকে আবার শুরু হবে, একেবারে প্রথম থেকে না। তো এটাই হলো আপনার 14 আর 15 বিধি। 14-তে বলছে নোটিশ দিবে, আর 15-তে বলছে যে আগের স্তর থেকে শুরু হবে। তাহলে আমরা নয় দেশের অনেকগুলো বিধি আমরা পড়ছি, দেখেন নয় দেশের 2, 3, 4, 5, 6, 8, 9, 9 ক, 13, 13 ক, 14, 15, অনেকগুলা বিধি পড়েছি। তো এই হলো নয় আদেশ। নয় আদেশ শুধু প্রিলির জন্য গুরুত্বপূর্ণ না, নয় আদেশ ভাইবার জন্য গুরুত্বপূর্ণ, আর নয় আদেশ সর্বোপরি লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সর্বশেষে একটা কথা বলি, সেটা হলো যে সানি মকদ্দমা কাকে বলে। একটা ভাইবাতে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে বা আপনাদের আসতে পারে যে সানি মামলা কাকে বলে। সানি মামলা হলো যে কোনো মামলা যখন খারিজ হয় বা কোনো মামলায় যখন একতরফা ডিক্রি হয়, তাহলে ওই খারিজ আদেশ রদের যে আবেদন করে বা একতরফা ডিক্রি রদের যে আবেদন করে, এটাকে বলে সানি মামলা, মিস কেস। বুঝছেন কি বলবেন? কোন মামলা যখন কি খারিজ হয় আর কোন মামলা যখন একতরফা কি ডিক্রি হয়, তাহলে ওই খারিজ রদের যে আবেদন করে, খারিজ রদের আবেদন করে কততে? 4 আর 9, 4 আর 9, আর একতরফা ডিক্রি রদের যে আবেদন করে কত? 13। এই নয় দেশের 4-এর দরখাস্ত, নয় দেশের 9-এর দরখাস্ত, নয় দেশের 13-এর দরখাস্ত, এইগুলার বলে কি সানি মামলা। যদি বলেন স্যার 9 ক আর 13 কি, 9 ক আর 13 ক কি সানি মামলা? না, না, ওইগুলা সানি মামলা না। ওটা হলো সরাসরি রদ। সরাসরি রদ সানি মামলা না। তাহলে কোন মামলা যদি খারিজ হয়, কোন মামলা যদি একতরফা ডিক্রি হয়, তাহলে খারিজ রদের যে আবেদন আর একতরফা ডিক্রি রদের যে আবেদন, এটারই বলে মিসেলিনিয়াস কেস, বিবিধ মকদ্দমা বা সানি মামলা। তো ধন্যবাদ। আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে শুরু হবে ইনশাল্লাহ। তো দেখেন, আমরা এখন যেটা দেখবো আদেশ 10, আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ, এক্সামিনেশন অফ পার্টিজ বাই দ্য কোর্ট। নিচে লেখেন ব্র্যাকেটে প্রথম শুনানিতে, আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ, এক্সামিনেশন অফ পার্টিজ বাই দ্য কোর্ট। নিচে কি লিখবেন? প্রথম শুনানিতে, অর্থাৎ যখন মামলার উভয় পক্ষ হাজির হয় প্রথম শুনানিতে, তখন আদালত বাদী এবং বিবাদী উভয়ের জবানবন্দি গ্রহণ করতে পারে। এটা কিন্তু সাক্ষ্য গ্রহণ না, জাস্ট তাদের বক্তব্য শুনবে আর কি। মৌখিকভাবে জবানবন্দি গ্রহণ করবে। এই 10 আদেশে যে জবানবন্দিটা, এটা কিন্তু লিখিত না, এটা পারেন্টরি হিয়ারিং না, ফাইনাল হিয়ারিং না। এটা হলো ইস্যু গঠনের আগে, বিচার্য বিষয় গঠনের আগে। তো মকদ্দমার প্রথম শুনানির যে সময় আদালতের করণীয় সম্পর্কে 10 আদেশে বিধান করা হয়েছে। যে শুনানির দিন মকদ্দমার বিচার্য বিষয় নির্ধারণ করা হয়, সেটা মকদ্দমার প্রথম শুনানি। 10 আদেশ অনুসারে আদালত পক্ষগণের মৌখিকভাবে, আন্ডারলাইন করবেন, মৌখিকভাবে জবানবন্দি গ্রহণ করবে এবং নির্ধারণ করবে মকদ্দমার পক্ষ অভিযোগের বিষয়সমূহ স্বীকার বা অস্বীকার করে কিনা। মৌখিকভাবে জিজ্ঞাসা করবে যে তোমরা এগুলা স্বীকার করো কি করো না। তো এই জায়গা আর পড়বো না, জাস্ট এই জায়গায় নিচে চলে আসেন, একেবারে যে বিধি 4, হাজির হতে ব্যর্থ হলে রায় ঘোষণা, এটা পাইছেন এই জায়গা। এখানে যে এটা একটু পড়বো, দেখেন, যে ক্ষেত্রে মকদ্দমার কোনো পক্ষ নিজে না এসে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেয়, সেই ক্ষেত্রে আইনজীবী কোনো প্রশ্নের উত্তর দিতে, আন্ডারলাইন করবেন, অক্ষম হলে বা উত্তর দিতে অস্বীকার করলে আদালত মকদ্দমার শুনানি মুলতবি রেখে উক্ত পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিতে পারেন। এটার অর্থ হলো যে কখনো কখনো আমরা ওই যে জানি যে মামলার শুনানির দিন আমরা জানি যে 3 আদেশে পড়লাম যে কোনো ব্যক্তি নিজে হাজির হইতে পারে, নিজে মামলা পরিচালনা করতে পারে, স্বীকৃত প্রতিনিধি পারে, আইনজীবী পারে। তো ধরেন সে আইনজীবীর মাধ্যমে হাজির হয়েছে, সে নিজে আসে নাই, সে আইনজীবী হাজিরা দিছে। এখন আদালত তারে কোনো প্রশ্ন জিজ্ঞেস করছে, যে আইনজীবীরে যে আপনার পক্ষের রিলেটেড কোনো প্রশ্ন করছে, তো আইনজীবী উত্তর দেয় নাই বা দিতে পারে নাই। তো সেই ক্ষেত্রে আদালত ওই পক্ষরে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে, যে যেহেতু তোমার আইনজীবী এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই, তো তুমি নিজে সশরীরে হাজির হও। এটা বলতেছে 10 আদেশের কত বিধিতে? 4। তারপরে দেখেন, উক্ত নির্ধারিত দিনে এমন পক্ষ হাজির হতে ব্যর্থ হলে আদালত উক্ত পক্ষের বিরুদ্ধে গোল দিবেন, রায় ঘোষণা করতে পারে।
যারে হাজির হতে বলছে সে যদি হাজির হতে কি ব্যর্থ হয়, তাহলে আদালত তারে কি ঘোষণা করবে, রায় ঘোষণা করতে পারবে। এটা বাদী হলে বাদীর বিরুদ্ধে রায়, বিবাদী হলে বিবাদীর বিরুদ্ধে রায়। এবং জেনে রাখা ভালো, দেখেন, আদেশ 10-এর 4 বিধির অধীন কোন পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণার আদেশ হলো একটি আপিলযোগ্য আদেশ। সুতরাং 10 আদেশের 4 বিধির অধীন আদালত কোন পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণার আদেশ দিলে সংক্ষুব্ধ পক্ষ কি করতে পারবে, রায় ঘোষণা করতে মানে আপিল করতে পারবে। বুঝছেন? তাহলে 10 আদেশের 4-এর ফ্যাক্টটা আপনি মনে রাখবেন। কেউ ব্যক্তিগতভাবে হাজির হতে পারে না, আইনজীবীর মাধ্যমে হাজিরা দিছিল, আইনজীবীরে প্রশ্ন করছে, আইনজীবী উত্তর দিতে পারে নাই, তখন বলছে ওই পক্ষরে হাজির হইতে বলছে, পক্ষ আসে নাই, তখন তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে। বাদী হলে বাদীর বিরুদ্ধে রায়, বিবাদী হলে বিবাদীর বিরুদ্ধে রায়। এবং 10 আদেশের 4 বিধি হলো একটা আপিলযোগ্য আদেশ। বুঝছেন? তো এখান থেকে কখনোই প্রশ্ন আসে না। এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে যে মামলার প্রথম শুনানিতে জবানবন্দি গ্রহণ কত আদেশে আছে, 10 আদেশে। আর সর্বশেষ প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার, দেওয়ানি কার্যবিধি 10 আদেশের 4-এর 2 বিধির অধীন আদালত কোনো পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করে কোনো আদেশ দিলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হতে পারে, কি করতে পারে, আপিল করতে পারে। তো আমরা চলে আসি প্রকাশ, পরিদর্শন এবং প্রশ্নমালা। 10 আদেশ পর্যন্ত আমরা পড়েছি। তো এরপরে 11 আদেশের টাইটেল হলো প্রকাশ ও পরিদর্শন। ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন আদেশ কত, 11। স্বীকারোক্তি বা স্বীকৃতি, অ্যাকচুয়ালি স্বীকৃতি অ্যাডমিশন আদেশ 12। দলিল দাখিল, আটক, ফেরত, প্রোডাকশন, ইম্পাউন্ডিং অ্যান্ড রিটার্ন অফ ডকুমেন্ট, এটা আছে আদেশ 13। হলফনামা কত, আদেশ। তো আমরা প্রথমে চলে আসি আদেশ 11, প্রকাশ এবং পরিদর্শন, ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন। আদেশ 11। 11-র নিচে লেখেন 30 ধারা। 30, 11 সম্পর্কে আরো আলোচনা করেছে কত ধারায়, 30 ধারায়। তো যেটা মনে রাখতে হবে সেটা হলো যে প্রকাশ আসলে কাকে বলে। গতকাল বলতেছিলাম যে এই ডিসকভারি ইংরেজিতে বলে, বাংলায় বলে প্রকাশ, আর এক বাংলা প্রতিশব্দ হলো উদ্ঘাটন, আর এক প্রতিশব্দ আবিষ্কার। তো উদ্ঘাটন হলো কি, দেওয়ানি মামলায় যখন আর্জি দাখিল করা হয়েছে, বিবাদী লিখিত জবাব দাখিল করছে, তারপরে বিচার্য বিষয় গঠনও হয়ে গেছে, হওয়ার পরে এক পক্ষ আর এক পক্ষের কাছে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইতে পারে। যে বাদী বলতে পারে যে বিবাদীর লিখিত জবাব পড়ে বিবাদীর কাছে এতগুলো প্রশ্ন আমার উত্থাপিত করলাম, ইওর অনার, বিবাদীর এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেন। বা বিবাদী বলতে পারে যে ইওর অনার, আমি এই যে এই কাগজে অনেকগুলো প্রশ্ন লিখে দিছি, বাদীরে বলেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে। এটাই হচ্ছে আপনার প্রকাশ, প্রশ্নমালা দ্বারা প্রকাশ। আর একটা হলো এক পক্ষ আর এক পক্ষের কাছে দলিল দেখতে চাইতে পারে, বলতে পারে যে ইওর অনার, বাদী আরজিতে অমুক 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 দলিলের কথা উল্লেখ করছে, কিন্তু আরজিতে ওই ওই দলিল উল্লেখ মানে দাখিল দেয় নাই, সংযুক্ত করে নাই ফিরিস্তি আকারে। সো বাদীরে বলেন এই দলিলগুলো দেখাতে। বা বাদী বলতে পারেন যে বিবাদীরে বলেন এই দলিলগুলো দেখাতে। এইগুলাই অ্যাকচুয়ালি ডিসকভারি। তো দেখেন, দেওয়ানি কার্যবিধিতে প্রকাশ অর্থ হলো এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে তার দখলে বা এখতিয়ারে যে বিষয় রয়েছে তা প্রকাশ করতে বাধ্য করা। এক পক্ষ কর্তৃক অন্য পক্ষ, দ্যাট মিনস এটা বাদী বিবাদী যে কেউ হতে পারে। বিরোধী পক্ষের দখলে আছে মকদ্দমার বিচার্য বিষয় সম্পর্কিত এমন কোন দলিল বা বিষয় বিরোধী পক্ষকে প্রকাশ করতে মকদ্দমার কোন পক্ষ 11 আদেশ অনুসারে মকদ্দমা করতে পারে। প্রকাশ 2 ধরনের হয়, আন্ডারলাইন করেন, প্রকাশ 2 ধরনের। ডিসকভারি প্রকাশের আর এক বাংলা কি বলেন, উদ্ঘাটন বা আবিষ্কার। 2 প্রকার, একটা হলো প্রশ্ন দ্বারা ঘটনা বা বিষয় প্রকাশ, ডিসকভারি বাই ইন্টারোগেটরিজ, প্রশ্নমালা দ্বারা প্রকাশ। আর একটা হলো কোনো দলিল দ্বারা প্রকাশ, ডিসকভারি অফ ডকুমেন্টস। তো একটা হলো প্রশ্নমালা দ্বারা প্রকাশ, আর একটা হলো কি, দলিল দ্বারা প্রকাশ। তো কেউ আবার বলেন না যে প্রকাশ 2 প্রকার, আত্মপ্রকাশ আর বহিঃপ্রকাশ। একটা হলো প্রশ্নমালা দ্বারা প্রকাশ, আর একটা কি, দলিল দ্বারা প্রকাশ। তো প্রশ্নমালা দ্বারা প্রকাশটা দেখেন, এটা বেশ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে, হয়তোবা এসেছেও একবার। প্রশ্ন দ্বারা কোনো ঘটনা বা বিষয় প্রকাশ করা, ডিসকভারি বা ইন্টারোগেটরিজ।
যখন কোনো পক্ষ তার আদালতের কাছ থেকে কোনো বিষয় সম্পর্কে কোনো তথ্য জানতে চায়, তখন সে তার প্রতিপক্ষের নিকট প্রাসঙ্গিক বিষয়ে কতিপয় প্রশ্ন বা প্রশ্নমালা প্রেরণ করতে পারে। এটাকে বলা হয় প্রশ্নমালা দ্বারা প্রকাশ। কোন মামলার এক পক্ষ অপর পক্ষের জবানবন্দি গ্রহণের জন্য গোল দিবেন আদালতের অনুমতি ক্রমে। অবশ্যই কার অনুমতি লাগবে? আদালতের অনুমতি ক্রমে। বিচার্য বিষয় গঠনের তারিখ হতে 10 দিনের মধ্যে লিখিত রূপে, এটা ইম্পর্টেন্ট, 10 দিন। কখন থেকে 10 দিন? বিচার্য বিষয় গঠন হতে 10 দিন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে প্রশ্নমালা দিবে কখন? বিচার্য বিষয় গঠন হতে 10 দিন প্রদান করতে পারে। এই ক্ষেত্রে অনুমতি দেওয়া আদালতের জন্য গোল দিবেন বিবেচনা। পরীক্ষায় যেটা আসবে যে প্রশ্নমালা দ্বারা প্রকাশ, এটার আবেদন করবে কখন? বিচার্য বিষয় গঠন হতে 10 দিনের মধ্যে। আদালতের অনুমতি দেওয়া কি বিবেচনামূলক, আর আদালতের অনুমতি চাওয়া বাধ্যতামূলক। তারপরে দেখেন 10 দিনের মধ্যে বা আদালত কর্তৃক নির্ধারিত হতে পারে এমন দিনের মধ্যে হলফনামা সহ উক্ত প্রশ্নমালা উত্তর দিতে হবে। তো সে তো প্রশ্নমালা দিল, বাট আদালত যদি অনুমতি দেয়, যারে দিল অনুমতি সে আবার উত্তর দিবে কত দিনের মধ্যে? 10 দিন। 10 দিন অথবা আদালত নির্ধারিত সময়। তো আপনি 11 আদেশের দিন মনে আসলেই কত? 10 দিন। প্রশ্নমালা দিবে বিচার্য বিষয় গঠন হতে 10 দিন, উত্তরও দিবে 10 দিন বা আদালত নির্ধারিত সময়। তারপরে দেখেন প্রশ্নমালা অযৌক্তিক ভাবে বা বিরক্তিকর ভাবে উপস্থাপিত হলে প্রশ্নমালাটি রদ করা যেতে পারে। প্রশ্নমালাটি দীর্ঘ শব্দবহুল, যাতনাদায়ক, অপ্রয়োজনীয়, কুৎসাজনক হলে তা কর্তন করা যেতে পারে। মানে প্রশ্ন করার অনুমতি দিছে ঠিক আছে, বাট ওই জায়গায় হাবিজাবি অনেক কথা লিখে রাখছে, তাহলে যে উত্তর দিবে সে বলতে পারে যে ওনার এ অমুক অমুক প্রশ্নে কি লেখছে দেখেন, ওর এই প্রশ্নগুলো কর্তন করতে বলেন স্ট্রাইক আউট। মনে আছে স্ট্রাইক আউট মানে কি? কর্তন। প্রশ্নমালা রদ বা কর্তনের আবেদন করতে পারে যে পক্ষকে প্রশ্নমালা উত্তর প্রদানের জন্য আহ্বান করা হয়েছে সেই পক্ষকে। আমরা এখন পর্যন্ত বেশ কয়েক জায়গায় স্ট্রাইক আউট পাইছি। আমরা মামলার পক্ষ কর্তন 1 আদেশের 10-এর 2, প্লিডিংস কর্তন 6 আদেশের 16, আর এই যে পেলাম প্রশ্নমালা কর্তন 11 আদেশে। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, ডিসকভারি বা ইন্টারোগেটরিজ এর দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য বিষয় গঠনের 10 দিনের মধ্যে। কতদিন? 10 দিনের মধ্যে। আবার উত্তরও দিবে কয় দিনের মধ্যে? 10 দিনের। তারপরে দেখেন কোন দলিল দ্বারা প্রকাশ, ডিসকভারি অফ ডকুমেন্টস। আদেশ 11 এবং 11-এর 12 বিধি। আমরা এখন পর্যন্ত 11 আদেশের কোনো বিধি মনে রাখার আপনার প্রয়োজন নেই, যেটা বিধি মনে রাখার দরকার আছে সেটা আমি উল্লেখ করে দিব। 11-এর 12 বিধির অধীন কোন পক্ষ তার প্রতিপক্ষের কাছ থেকে কোনো দলিল বিষয়ে কোনো তথ্য জানতে চায়, তখন সে আদালতের নিকট তার প্রতিপক্ষকে উক্ত দলিল প্রকাশ করার জন্য বাধ্য করতে আবেদন করতে পারে। আগের বার বলছি ইউরোনার অমুকরে উত্তর দিতে বলে, আর এবার আদালতে আবেদন করবে অমুকরে ওই দলিল দেখাতে বলে। আদালত উক্ত আবেদন মঞ্জুর করতে পারে বা মুলতবি করতে পারে। যে পক্ষকে তার ইখতিয়ারাধীন দলিল প্রকাশের জন্য আদেশ দেওয়া হয়েছে সেই দলিল প্রকাশ করতে কি বলেন? বাধ্য। এখন আমরা চলে আসি দলিল পরিদর্শন বা ইন্সপেকশন অফ ডকুমেন্টস। বিধিটি মনে রাখার দরকার নাই, এতক্ষণ পড়ছে হলো প্রকাশ, আর এখন হলো পরিদর্শন। প্রকাশের ক্ষেত্রে দুইটাই আমি আবেদন করছি আদালতের কাছে, দলিল দেখতে চাইলেও আদালতের কাছে, প্রশ্নমালা দিলেও আদালতের কাছে। আদালত মাধ্যম হিসেবে কাজ করছে। এবার দেখেন পরিদর্শন, 11 আদেশের 15 থেকে 19 বিধি পর্যন্ত দলিল পরিদর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মকদ্দমার প্রত্যেক পক্ষ অপর পক্ষকে তার আর্জি বা লিখিত জবাব বা শপথনামায় যে দলিলের বিষয়ে উল্লেখ আছে তা পরিদর্শনের জন্য নোটিশ দিতে পারে। যে পক্ষকে নোটিশ দেওয়া হলো, এই নোটিশটা বাদী দিবে বিবাদীর, এটা আদালতে না। এক পক্ষ দিবে কি এক পক্ষরে। যে পক্ষকে নোটিশ দেওয়া হলো সেই পক্ষ নোটিশ বিষয়ে কোনো আপত্তি থাকলে, তার যদি কোনো আপত্তি থাকে, নোটিশ অনুসারে দলিল কখন কোথায় দেখানো হবে সেটাও 10 দিনের মধ্যে জানাবে। সো আপনি মনে রাখার সুবিধার্থে 11 আদেশে ডিসকভারি হোক আর ইন্সপেকশন হোক, যত দিন ক্ষণের কথা আছে, কতদিন? 10 দিন। এখন দেখেন প্রকাশের আদেশ অমান্য করার ফলাফল, নন কমপ্লায়েন্স উইথ অর্ডার অফ ডিসকভারি। যারে প্রশ্নমালা দেখাইতে বলছিল, প্রশ্নমালার উত্তর দিতে বলছিল, দেয় নাই। দলিল পরিদর্শন করাইতে বলছিল, করে নাই। দলিল দলিল মানে প্রশ্নমালার উত্তরও দেয় নাই, দলিল পরিদর্শনও করে নাই, তাহলে কি হবে? দেওয়ানি কার্যবিধির 11 আদেশে 21 বিধির অধীন আদালত বাদীর মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে বা বিবাদীর আত্মপক্ষ সমর্থন বাতিলের আদেশ দিতে পারে। যদি বাদী ব্যর্থ হয় তাহলে বাদীর মামলা খারিজ করবে, আর যদি বিবাদী ব্যর্থ হয় তাহলে বিবাদীর আত্মপক্ষ সমর্থনের অধিকার কি হরণ করা হবে। দেখেন মকদ্দমা সম্পর্কিত কোনো বিষয়ে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়, ফেলস টু অ্যান্সার ইন্টারোগেটরিজ,
কোনো দলিল প্রকাশ করতে ব্যর্থ হয়, ডিসকভারি অফ ডকুমেন্টস, দলিল পরিদর্শন করতে ব্যর্থ হয়, ইন্সপেকশন অফ ডকুমেন্টস। সো এখানে যে বিধিটা আমার মনে রাখবো সেটা হলো এই 11 আদেশের 21 বিধি। দেখেন প্রতিকারে দেখেন, 11 আদেশের 21 বিধির অধীন বাদীর বিরুদ্ধে মকদ্দমা খারিজের আদেশ এবং বিবাদীর বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থনে বাতিলের আদেশ হলো আপিলযোগ্য আদেশ। তাই এই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারবে। বুঝেন কিনা? তাহলে আমরা মামলা খারিজ আরো এক জায়গায় পেয়ে গেলাম, 9 আদেশে তো 4 জায়গা পেয়েছি, আমরা এই যে 11 আদেশের 21-এও পেয়ে গেলাম। যদি প্রশ্নের উত্তর দিতে না পারে মামলা খারিজ বা আত্মপক্ষ সমর্থনের অধিকার সে হারাবে 11 আদেশের 21-এ, এবং এটা একটা কি আদেশ? আপিলযোগ্য আদেশ। তো আমরা এখন পর্যন্ত কয়টা জায়গায় আপিলযোগ্য আদেশ পেয়েছি দেখেন, 7-এর 4, 7-এর 10, সরি 7-এর 10 আর্জি ফেরত, 8-এর 10 ওই যে সাবসিকুয়েন্ট প্লিডিংস যেটা আছে, এডিশনালিটি স্টেটমেন্ট দিতে ব্যর্থ হয়েছে 8-এর 10, তারপর হচ্ছে 9-এর 9 যদি না মঞ্জুর হয়, 9-এর 13 যদি না মঞ্জুর হয়, 10-এর 4, 10-এর 4 আর এই যে কত 11-এর। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে তার মামলা কি হবে? খারিজ হবে। এবং 2 নাম্বার প্রশ্নটা যদি দেখেন, এখানে সরাসরি 11 বিজিএস পরীক্ষা এসেছিল, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর অর্ডার 11 রুল 21 অনুসারে আদালত কোনো আদেশ প্রচার করলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো, আদালত যদি কোনো আদেশ দেয়, তাহলে আদেশ দিলে তাহলে যিনি অ্যাগ্রিভড তার প্রতিকার হলো কি? এই যে অর্ডার 43 রুল অনুসারে কি আপিল? বিবিধ আপিল। বুঝতে পারছেন? এ জায়গা কিন্তু 96 ধারার অধীন আপিল আছে, আবার 43 আদেশের 1 বিধি অনুসারে বিবিধ আপিল আছে। উত্তর হবে কোনটা? বিবিধ আপিল। তো সেলফ প্র্যাকটিসের 1, তারপরে আপনার 3, 5, 6, 7, 11, 13, 15, 16, 17 এগুলা বেশ ইম্পর্টেন্ট, এগুলা পড়ে ফেলবেন। আমরা 12 আদেশে যাব। 12 আদেশে যাবার আগে আপনারা অনলাইন অফলাইনে যারা আছেন, আজকে আমরা এখন পর্যন্ত যেটা পড়লাম এটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞাসা করতে পারেন। আমি যদি আপনাদের একটু মনে করাই দিই যে আজকে আমরা 11 আদেশ পর্যন্ত পড়ছি। 11 আদেশের টাইটেল আপনি যদি একটু মনে রাখেন, প্রথম আদেশে আমরা পড়েছিলাম মামলার পক্ষ, দ্বিতীয় আদেশে পড়েছিলাম মামলার গঠন, তৃতীয় আদেশে উকিল নিয়োগ, মকদ্দমা দায়ের 4 আদেশ, সমন 5 আদেশ, প্লিডিং 6 আদেশ, আরজি 7 আদেশ, লিখিত জবাব 8 আদেশ, পক্ষগণের উপস্থিতি অনুপস্থিতি তো আজকেই পড়লাম 9, প্রথম শুনানিতে জবানবন্দি 10, প্রকাশ পরিদর্শন 11। তো কোনো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে? বলেন, অনলাইন অফলাইন কোনো প্রশ্ন আছে? তো আমরা 12 আদেশে চলে আসি। দেখেন 12 আদেশ এখানে বলছে যে স্বীকৃতি, স্বীকারোক্তি আছে, স্বীকারোক্তি কিনে লেখেন স্বীকৃতি, অ্যাডমিশনের বাংলা স্বীকৃতি হয়। আদেশ 12। কত আদেশ? 12 আদেশ। ইসমাইল কি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় চলে যান নাকি? যান। আদেশ 12। আচ্ছা, এই যে যারা যারা আপনারা এখনো ভর্তি হন নাই বা রিএডমিট হন নাই বা বকেয়া আছে, এই যে তারা তারা এই যে অনলাইনে অনেকে আছেন, বিশেষ করে অনলাইনে যাদের কথা বলি, তারা আপনারা এই জায়গায় আমার জানাবেন আপনারা কবে পরিশোধ করবেন। একাধিকবার জানায়ও পরিশোধ করতেছেন না আপনারা, এটা নিজ দায়িত্বে পরিশোধ করে দেন। পরীক্ষা আসন্ন, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা আসন্ন, সো এটা সিরিয়াসলি নেন আপনারা। পরীক্ষার পড়ার সাথে সাথে স্যারের কোর্স ফির ব্যাপারটাও সিরিয়াসলি যদি না নিতে পারেন, পড়া কমপ্লিট না হলে যেরকম আপনার আপনার প্রস্তুতি অসম্পূর্ণ থাকে, মনে করবেন যে আপনার স্যারের কোর্স ফি না দিলেও আপনার প্রস্তুতি কি অসম্পূর্ণ। তো সবাই যারা এখনো ভর্তি হন নাই, বকেয়া আছে, সবাই দ্রুত ভর্তি হয়ে যান, বকেয়া থাকলে পরিশোধ করেন। তো দেখেন আমরা চলে আসি স্বীকৃতি আসলে কাকে বলে। স্বীকৃতি এই জায়গায় স্বীকৃতি বলতে বোঝাচ্ছে 12 আদেশে স্বীকৃতি বলতে বোঝাচ্ছে যে একজন আর একজনকে আহ্বান করছে যে তুমি এই মামলার বিষয়বস্তু স্বীকার করে নাও। বুঝতে পারছেন? বাদী নোটিশ দিছে বিবাদীরে যে তুই এই মামলায় যা যা হইতে সবকিছু কি স্বীকার করে নাও, বা এই দলিলের বিষয়বস্তু তুমি স্বীকার করে নাও, এই ঘটনা তুমি স্বীকার করে নাও, এটারই বলে কি স্বীকৃতি।
তো নিচে চলে আসেন, দেখেন দেওয়ানি কার্যবিধির 12 আদেশ অনুযায়ী স্বীকৃতি 3 প্রকার পাইছেন। দেওয়ানি কার্যবিধির 12 আদেশ অনুযায়ী স্বীকৃতি কত প্রকার? যদিও এই জায়গায় বলছে স্বীকৃতি, অ্যাকচুয়ালি হবে স্বীকারোক্তি, অ্যাকচুয়ালি হবে কি স্বীকৃতি 3 প্রকার। কি কি দেখেন? মামলা স্বীকারের নোটিশ, কোনো বিধি আমরা মনে রাখবো না, আবার বলি কোনো বিধি মনে রাখার প্রয়োজন নাই। মামলা স্বীকারের নোটিশ, দলিল স্বীকারের নোটিশ, আর আচ্ছা, অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করেন, এতক্ষণ আমাদের নেট ছিল না, একটু টেকনিক্যাল সমস্যা ছিল, একটু দয়া করে রেসপন্স করেন, শুনতে পাচ্ছেন কিনা। জি, ঠিক আছে, তাহলে দেখেন আমরা এই জায়গায় স্বীকৃতি কয় প্রকার দেখেন? 3 প্রকার। একটা হলো মামলা স্বীকার, দলিল স্বীকার, ঘটনা স্বীকার। এটা মনে রাখবেন, মাদক, মাদক নাকি মাদক। তো ওই যে মাদক দ্রব্য বলি, আর এটা হলো মাদক। তো তো এটা হলো ওই যে মামলা স্বীকার, দলিল স্বীকার, ঘটনা স্বীকার। 3 প্রকার, মামলা, দলিল, ঘটনা। তো প্রথমে আমরা চলে আসি মামলা স্বীকারের নোটিশে আসেন। মামলা স্বীকারের নোটিশ, অ্যাডমিট, নোটিশ অফ অ্যাডমিশন অফ কেস। মকদ্দমার যে কোনো পক্ষ গোল দিবেন তার প্লিডিংস এর মাধ্যমে বা লিখিত অন্য কোনো উপায়, আন্ডারলাইন করবেন, লিখিত অন্য কোনো উপায়ে অন্য পক্ষের সামগ্রিক বা আংশিক অংশের সত্যতা স্বীকার করতে পারে, অথবা অপর পক্ষকে মকদ্দমার উদ্দেশ্যে নোটিশে উল্লেখিত কোনো তথ্যকে স্বীকার করার জন্য অপর পক্ষকে লিখিত নোটিশ দিয়ে আমন্ত্রণ জানাতে পারে। মামলার, আপনি একজনের কাছে 30,000 টাকা পান, 50,000, 3 লাখ টাকা পান, এখন আপনি তো মামলা তো করছেন, মামলা করার সাথে সাথে আপনি তারে মামলা করলে তো এমনিতেই নোটিশ যায়, যায় না? নোটিশ যায়। সেটা ছাড়াও আপনি ইচ্ছা করলে মামলা করলে তো সমন যায়, সেটা ছাড়াও আপনি তার আলাদা নোটিশ পাঠাইছেন যে সময় থাকতে এই স্বীকার দায় স্বীকার করে নাও। এক পক্ষ আর এক পক্ষের কি আহ্বান জানাইছে মামলা স্বীকারের ক্ষেত্রে। তো মামলা স্বীকারের ক্ষেত্রে কোনো দিনক্ষণের বিষয় নাই। তারপরে আসেন দলিল স্বীকারের নোটিশ, কোনো বিধি আমরা মনে রাখবো না। দলিল স্বীকারের নোটিশ, দলিল স্বীকারের জন্য নোটিশ, দলিল স্বীকারের জন্য নোটিশ, দেখেন নোটিশ জারির গোল দিবেন 15 দিনের মধ্যে। নোটিশ জারির কত দিন? নোটিশ জারির 15 দিনের মধ্যে দলিল স্বীকার করার জন্য মকদ্দমার এক পক্ষ অপর পক্ষকে আহ্বান করতে পারে। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে যে দলিল স্বীকার জন্য এক পক্ষ আর এক পক্ষের নোটিশ দিবে, মানে নোটিশ জারির কত দিনের মধ্যে আহ্বান জানাবে? কতদিন বলেন? এটা ভিভিআই কখনো আসে নাই, আসতে পারে পরীক্ষায় প্রশ্ন। তাহলে না, এই নোটিশটা সমন না, বললাম সমন ছাড়া, সমন ছাড়া। সমনে তো, সমনে জাস্ট উল্লেখ থাকে যে আপনি কি মামলা, আপনার বিরুদ্ধে মামলা করছে, অমুক তারিখে হাজির হবেন, অমুক তারিখে লিখিত জবাব দিবেন। আর এই নোটিশে উল্লেখ থাকবে যে আপনি মামলার বিষয়বস্তু স্বীকার করেন, বা আপনি যে দলিলের কথা বলছেন, আমি যে দলিলটা উত্থাপন করছি, এই দলিল যে আপনি সম্পাদন করছেন এটা আপনি স্বীকার করেন। নোটিশ জারি কতদিনের মধ্যে? 15 দিনের মধ্যে। তারপরে চলে আসে ঘটনা স্বীকার। ঘটনা স্বীকার করতে নোটিশ দেখেন, নোটিশ টু অ্যাডমিট ফ্যাক্টস। কোন পক্ষ শুনানির জন্য নির্ধারিত দিনের গোল দিবেন পূর্ববর্তী 9 দিনের শুনানির জন্য, শুনানির জন্য গোল দেন, শুনানির জন্য নির্ধারিত কয়দিন পূর্বে? পূর্ববর্তী 9 দিনের মধ্যে যে কোনো সময় মকদ্দমার উদ্দেশ্যে নোটিশে উল্লেখিত কোনো তথ্য স্বীকার করার জন্য অপরপক্ষকে লিখিত নোটিশ দিয়ে আমন্ত্রণ জানাতে পারে। ধরেন শুনানি হচ্ছে 21শে ফেব্রুয়ারি, উদাহরণস্বরূপ 21শে ফেব্রুয়ারি কোর্ট বন্ধ থাকে, এমনি বোঝানোর জন্য বলতেছি, 21শে ফেব্রুয়ারি হলো শুনানি। তাহলে আমি নোটিশ দিছি আগে, নোটিশ দিয়ে আহ্বান জানাইছি যে আপনি 21শে ফেব্রুয়ারি তো শুনানি, শুনানির 9 দিন পূর্বে এটা স্বীকার করে নেন। নোটিশ আমি আরো আগে দিতে পারি, কিন্তু আহ্বান জানাবো, স্বীকার করবে কয়দিনের মধ্যে? শুনানির 9 দিন পূর্বে। বুঝেন কিনা? তাহলে আপনি এখানে যে জিনিসটা 12 আদেশে আমার মনে রাখতে হবে যে কোন মামলার কোন দলিল, কোন ঘটনা, কোন তথ্য স্বীকার করে না, এটারে বলে স্বীকৃতি, অ্যাডমিশন। স্বীকৃতি কয় প্রকার? এই জায়গা হলো 3 প্রকার, মামলা স্বীকার, দলিল স্বীকার, ঘটনা স্বীকার। মামলা স্বীকারের ক্ষেত্রে কোনো দিনক্ষণ নাই, দলিল স্বীকারের ক্ষেত্রে নোটিশের কয়দিনের মধ্যে? 15 দিন। আর মাদক, ঘটনা স্বীকারের ক্ষেত্রে নোটিশ দেওয়ার শুনানির পূর্ববর্তী কয়দিন? 9 দিনের মধ্যে। এই জায়গায় আপনার কোনো বিধি টিধি মনে রাখার প্রয়োজন নাই। জাস্ট যে বিধিটা আমরা মনে রাখবো সেই বিধিটা হলো, পরের পেজে চলে আসেন, স্বীকৃতির ভিত্তিতে রায়
জাজমেন্ট অন অ্যাডমিশন, এই 6 বিধিটা মনে রাখতে হবে। জাজমেন্ট অন অ্যাডমিশন, পাইছেন? জাজমেন্ট অন অ্যাডমিশন। জাজমেন্ট অন অ্যাডমিশন এই বিষয়টা কি? জাজমেন্ট অন অ্যাডমিশন মানে হলো যে যখন ওই যে মামলা স্বীকার করছে, দলিল স্বীকার করছে, তখন স্বীকার করলে আদালত ওই স্বীকৃতির উপর ভিত্তি করে কি দিবে? রায় ঘোষণা করবে। মকদ্দমা গোল দিবেন যে কোনো পর্যায়ে কোনো পক্ষ কর্তৃক স্বীকৃত কোনো বিষয়ের ভিত্তিতে রায় দেওয়া হয়, সেটা স্বীকৃতির ভিত্তিতে রায় বা জাজমেন্ট অন অ্যাডমিশন নামে পরিচিত। সো এটা জাজমেন্ট অন অ্যাডমিশন দেওয়া হয় কততে? 12 আদেশের 6। কোন পক্ষ আর্জি বা লিখিত জবাব বা অন্য কোনো উপায় অন্য পক্ষের সামগ্রিক বা আংশিক অংশ স্বীকার করলে আদালত রায় ঘোষণা করতে পারে। তো স্বীকৃতির ভিত্তিতে রায়, এটা কখন, যে ক্ষেত্রে স্বীকৃতির ভিত্তিতে রায় হতে পারে একটু দেখে রাখি। স্বীকৃতি অবশ্যই মকদ্দমার কোনো পক্ষ কর্তৃক হতে হবে, আইদার প্লেইনটিফ অর ডিফেন্ডেন্ট। এমন স্বীকৃতি মকদ্দমার যে কোনো পর্যায়ে হতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে স্বীকৃতির ভিত্তিতে রায় কখন দিতে পারে? মামলার যে কোনো পর্যায়ে। স্বীকৃতিটা অবশ্যই এমন কোন মকদ্দমার বিষয় সম্পর্কিত হতে হবে যেটা মকদ্দমার প্লিডিংস এর মাধ্যমে বা অন্য কোনো ভাবে স্বীকার করে নেবে, দরকার নাই। জাস্ট মনে রাখেন স্বীকৃতির ভিত্তিতে রায় একটু লিখে রাখেন যে স্বীকৃতির ভিত্তিতে রায় হলো ডিক্রি, এর বিরুদ্ধে আপিল করা যাবে। স্বীকৃতির ভিত্তিতে রায় হলো ডিক্রি, এর বিরুদ্ধে আপিল করা যাবে। স্বীকৃতির ভিত্তিতে রায় হলো ডিক্রি, এর বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। ডিক্রি, বিচারপতি সিক্রি, তারপরে আছে ডিক্রি। সিক্রি আছে না সাগে? কেশবানন্দ ভারতে নাকি? হ্যাঁ। তো দেখেন, তো যদি বলে যে স্বীকৃতির ভিত্তিতে রায় কখন দেওয়া যাবে, যে কোনো পর্যায়ে, 12 আদেশের কত বিধি? 6 বিধি। স্বীকৃতির ভিত্তিতে রায়, বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। এটা একটা কি? ডিক্রি। তো একবার পরীক্ষার প্রশ্ন এসেছিল 2023 সালে, দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর ওয়ার্ডার 12 রুল 6 অনুযায়ী জাজমেন্ট অন অ্যাডমিশন কখন প্রদান করা যায়? মামলার যে কোনো স্তরে। 2 নাম্বার দেখেন, কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুসারে স্বীকৃতির প্রেক্ষিতে রায় জাজমেন্ট অন অ্যাডমিশনের বিধান কোনটি? 12 আদেশের কত বিধি? 6 বিধি। তো তারপরে সেলফ প্র্যাকটিসের 2, 3, এগুলা মনে রাখেন, 2, 3, 5। বিশেষ করে 5 নাম্বার প্রশ্নটা যদি পড়ি, কোন পক্ষ আর্জি বা লিখিত জবাব বা অন্য কোনো উপায়ে কোনো পক্ষের মকদ্দমার সামগ্রিক বা আংশিক অংশ স্বীকার করলে আদালত রায় ঘোষণা করে উক্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে আপিল। বুঝতে পারছেন? তো এখন 13 আদেশটা আমরা সুনির্দিষ্টভাবে পড়বো না, বাট 13 আদেশের টাইটেল আমরা পড়ছি কিন্তু, জানেন? 13 আদেশের টাইটেল ওই যে 10-এর ওই জায়গা চলে যান। প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্ট, মানে দলিল দাখিল, আটক ও ফেরত। 983 পেজে আসেন, 983 পেজে এই যে দেখেন, দলিল দাখিল, আটক ও ফেরত, পাইছেন? 11 আদেশের আগে। জাস্ট এখান থেকে এই ধরনের প্রশ্নই একবার এসেছিল যে প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্ট কোথায় কোথায় আছে? কত আদেশে? 13 আদেশে। শুনেন, অনেকে, আপনারা যদি মনে করেন যে কম পড়া পাশ করা হয় নাই, এই যে যা আমরা পড়তেছি ভাই, এটাই কম। আর আপনি কম পড়ে প্রিলি পাস করতে পারবেন, কম পড়ে আপনি লিখিত পাস করতে পারবেন না। মানে আপনার তো দরকার উকিল হওয়া নাকি প্রিলি পাস করা? উকিল হওয়া। তো লিখিত এখন, আপনি যদি প্রিলিতে ভালোভাবে না পড়েন, লিখিততে সফল হতে পারবেন না। চলে আসেন আমরা বিচার্য বিষয় গঠন, আদেশ 14। ফ্রেমিং অফ ইস্যুস, আদেশ কত বলেন? 14। এবং আপনাকে এই যে যে রোমান হরফ, এক সমান সমান কত? 10। আর বি মানে হচ্ছে 5। বাম পাশে গেলে হলো 4, মানে মাইনাস হয়, আর ডান পাশে গেলে হলো প্লাস হয়। তাহলে এক্স আই ভি মানে হচ্ছে আদেশ কত? 14। এখন
একটা মামলায় দেখেন, প্রথমত আরজি, আরজির পর পেলো সমন, সমনের পর হলো লিখিত জবাব, লিখিত জবাবের পরে যদি দুইজন হাজির হয় মামলা পাঠালো মধ্যস্থতায়, মধ্যস্থতা যদি ব্যর্থ হয়, মধ্যস্থতা যদি ব্যর্থ হয়, তারপরে হলো বিচার্য বিষয় গঠন। বিচার্য বিষয় গঠন, বিচার্য বিষয় গঠন হলো কোন মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে। ফৌজদারি মামলায় চার্জ গঠনের সময় জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে দণ্ডবিধির এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষী? তখন সে দোষ করলে বলবে দোষী, না করলে বলবে নির্দোষ। তো ঠিক একই ভাবে দেওয়ানি মামলায় যেটা গঠন হয় সেটারে বলে কি ইস্যু, ফ্রেমিং ইস্যুস। সো ফৌজদারি মামলায় যাকে বলে চার্জ, দেওয়ানি মামলায় সেটারে বলে কি ইস্যু। তো বিচার্য বিষয় এর অর্থ, মিনিং অফ ইস্যুস, এখানে একটু দেখেন, ঘটনা কিংবা আইনের গুরুত্বপূর্ণ বিষয়ে যখন এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে অন্য পক্ষ অস্বীকার করে তখনই বিচার্য বিষয়ের উদ্ভব হয়। মানে এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ সেটা কি অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করেই বিচার্য বিষয় গঠিত হয়। এরপরে নিচে চলে আসেন, দেখেন প্রকারভেদ পাইছেন। আহ 14-1-4 বিধিতে বলা হয়েছে ইস্যুস আর অফ টু কাইন্ডস, ইস্যুস অফ ফ্যাক্ট, ইস্যুস অফ ল। মানে হলো বিচার্য বিষয় দুই প্রকার, একটা হলো ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয় যেটা বলে ইস্যুস অফ ফ্যাক্ট, আর একটা কি আইন সংক্রান্ত বিচার্য বিষয় ইস্যুস অফ ল। দেখেন, আপনি যে কারণে মামলাটা করেছেন সেটা হলো ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয়। সহজ কথা, আপনি মামলা করছেন অমুক দেন মোর ভরণ পোষণ দিচ্ছে না, সেটা হলো ঘটনা সংক্রান্ত। আপনি মামলা করছেন অমুক আপনার বেদখল করছে, ঘটনা সংক্রান্ত। আপনি মামলা করছেন অমুকের কাছে আমি 5 লাখ টাকা পাই, কি ঘটনা সংক্রান্ত। আপনি মামলা করছেন অমুকের বিরুদ্ধে আমি 5 কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করলাম, এটাও কি ঘটনা সংক্রান্ত। বাট তাহলে আইন সংক্রান্ত কোনগুলা? আইন সংক্রান্ত মানে হলো যে প্রশ্ন যেটার সাথে আইন রিলেটেড। কেমনে? বিবাদী এসে বলতেছে যে তোমার বাদী তোমার মামলা রেজ জুডিকাটা দ্বারা বাড়িত, বাদী বলতেছে না, আর বিবাদী বলতেছে বাড়িত। তাহলে এই এই রেস জুডিকাটা দ্বারা বাড়িত, এটা কি আইন সংক্রান্ত। বাদী আইসা বলতে বিবাদী এসে বলতেছে যে তোমার মামলা তামাদি দ্বারা বাড়িত, এটাও কি আইন সংক্রান্ত। বুঝতে পারছেন? বিবাদী এসে বলতেছে যে ওনার এই আদালতের এই মামলা বিচার করার এখতিয়ার নাই, এটাও কি আইন সংক্রান্ত। তাহলে সহজভাবে যদি বলি, কি যে কারণে মামলাটা করা হয়েছে সেটাই হলো কি ঘটনা সংক্রান্ত। আর ওই যে আইন রিলেটেড রেস জুডিকাটা কিনা, তামাদিরা বাড়িত কিনা, আদালতের বিচারের এখতিয়ার আছে কিনা, এইগুলা হলো আইন সংক্রান্ত বিচার্য বিষয়। তো ডান সাইডে দেখেন বিচার্য বিষয়ের উদাহরণ যদি আমরা পড়ি, আহ এই যে মকদ্দমাটি তামাদিতে বাড়িত কিনা, মকদ্দমাটি বিচার করে এখতিয়ার আদালতের আছে কিনা, রেস জুডিকাটা নীতি অনুযায়ী মকদ্দমাটি কি খারিজ হবে কিনা, এইগুলা হলো আইন সংক্রান্ত বিচার্য বিষয় বা ইস্যুস অফ ল। অপরদিকে পরের যদি চলে আসেন, বাদী দখলে ছিল কিনা, বাদী বিবাদীকে অর্থ প্রদান করেছিল কিনা, বাদীর সাথে বিবাদীর বিবাহ হয়েছিল কিনা, এইগুলাই হলো কি ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয়। বুঝতে পারছেন? তাহলে বিচার্য বিষয় কয় প্রকার? দুই প্রকার। কি কি? ঘটনা সংক্রান্ত আর কি আইন সংক্রান্ত। তারপরে পরের পেজে আহ মকদ্দমার সঠিক সিদ্ধান্ত নির্ভর করে এমন বিষয় বিচার্য বিষয় গঠন করবে। পাইছেন? এই এই এটার সর্বশেষ লাইনটা আমরা পড়বো, আর পড়বো না। সর্বশেষ লাইন বলছে যে যার নতুন বইতে নাই, পুরাতন বইতে নাই, এটা একটু লিখে রাখতে পারেন। প্লিডিংস হতে উদ্ভব হয় না এমন কোন বিষয়ে আদালত বিচার্য বিষয় গঠন করবে না। প্লিডিংস হতে উদ্ভব হয় না এমন কোন বিষয়ে আদালত বিচার্য বিষয় গঠন করবে না। অর্থাৎ যে বিষয়টা আর্জিতে আছে, যে বিষয়টা জবাবে আছে, এই সকল বিষয় নিয়ে বিচার্য বিষয় গঠন করবে। যা আর্জিতে জবাবে নেই সেই বিষয়ে কিন্তু বিচার্য বিষয় গঠন করবে না। সহজ কথা, আর্জিতে জবাবে থাকলেই করবে, আর্জিতে জবাবে থাকলে না থাকলে করবে না। বুঝতে পেরেছেন? প্লিডিংস হতে উদ্ভব হয় না এমন কোন বিষয় আদালত বিচার্য বিষয় গঠন করবে না, এ হলো কথা। প্লিডিংস হতে উদ্ভব হয় না এমন কোন বিষয়ে আদালত বিচার্য বিষয় গঠন করবে না। ভাই বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা, এই যে যে পড়া, যে কোনো পড়াই হচ্ছে মানুষের জন্য একটু বিরক্তিকর। কারণ আমাদের বর্তমানে এত ডিজিটালাইজেশন কারণে আপনার মোবাইল টিভি সবকিছুই সামনে, পড়ায় মনোযোগ দেওয়া খুব কষ্টকর। এখন এই পড়াটারে আপনার এনজয় করতে হবে।
যদি আপনি এনজয় না করেন তাহলে এই 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 বাধা পার হওয়া কিন্তু কঠিন। আমি এই যে যারা রেগুলার এই জায়গায় আসেন, তারা অলরেডি প্রথম প্রথম একটু কষ্ট লাগলেও যারা রেগুলার আসেন তাদের একটা নেশা হয়ে যাওয়ার কথা, যে এই জায়গায় এই সময় না আসতে বললে ভাল লাগে না। আর আমার আহ্বান হচ্ছে যে আপনারা বাসায় বসে পড়েন আর না পড়েন, এই জায়গায় আসলে অ্যাটলিস্ট আপনার এই বিষয় প্রতিদিন পড়া তো হচ্ছে। তো এজন্য উকিল যারা অ্যাকচুয়ালি হতে চান তাদের পড়ার কোনো বিকল্প নাই। তদবির টদবির টাকা পয়সা যা কিছু থাকতে পারে সেগুলো হলো অপশনাল, কিন্তু মূল হচ্ছে হচ্ছে আপনার পড়া। পড়া ছাড়া উকিল হওয়া ইম্পসিবল, অ্যাডভোকেট আপনি হতে পারবেন না। এজন্য পড়ার প্রতি ধ্যান দেন। দেখেন, বিচার্য বিষয় প্রণয়নের সময় যেটা ইম্পর্টেন্ট, আর আমরা কিন্তু এই মুহূর্তে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো সেই জিনিসগুলোই ফোকাস করতেছি। বিচার্য বিষয় প্রণয়নের সময় এটা ইম্পর্টেন্ট, বিবিআই। দেখেন, মামলার প্রথম শুনানির সময় আন্ডারলাইন করবেন, কিংবা লিখিত জবাব দাখিলের পর, যেটা পরে ঘটে, তার 15 দিনের মধ্যে বিচার্য বিষয় প্রণয়ন করতে হবে, বিবিআই। এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। মানে বিচার্য বিষয় গঠনের একটা নির্দিষ্ট সময় আছে, প্রথম শুনানি অথবা লিখিত জবাব দাখিল, এই দুইটার যেটা পরে ঘটে তার কয় দিনের মধ্যে? 15 দিনের মধ্যে। এখন যদি আপনি বলেন স্যার প্রথম শুনানি কখন হয়, দেখেন, আরজি তো প্রথম হয় নাকি, তারপর বিবাদী বরাবর যায় কি সমন। কখনো কখনো সমনের পরে, সমনের পরে হয় প্রথম শুনানি। আর কখনো কখনো বিবাদী আইসা আগে লিখিত জবাব দাখিল করে দিছে, তারপরে হইছে প্রথম শুনানি। মানে দেওয়ানি মামলায় কখনো কখনো কোনো কোনো মামলায় লিখিত জবাবের আগেই প্রথম শুনানি হয়ে যায়, আর কোনো কোনো মামলায় আগে হয় লিখিত জবাব, তারপরে হয় প্রথম শুনানি। তো এই দুইটার ভিতর যেটাই পরে ঘটবে তার কয় দিনের মধ্যে? 15 দিনের মধ্যে। যদি প্রথম শুনানি আগে হয় তাহলে হতে হবে কি লিখিত জবাব। লিখিত জবাবের কয়দিনের মধ্যে? 15 দিন। যদি প্রথম শুনানি না হয়, দিছে লিখিত জবাব, তারপরে কি হবে? প্রথম শুনানি। প্রথম শুনানি কয়দিনের মধ্যে? 15 দিনের মধ্যে। এই হচ্ছে কথা। তো বিধি টিধি মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট মনে রাখেন 15 দিনের মধ্যে। এরপরে দেখেন যে বিচার্য বিষয় গঠনের পূর্বে আদালত সাক্ষী কিংবা দলিলপত্র পরীক্ষা করতে পারে কিনা। আমি একটু ফৌজদারি মামলার প্রেক্ষাপট আলোচনা করি। যখন চার্জ গঠন করে অব্যাহতির শুনানির সময়, বাদীরেও শুনে আসামিরেও শুনে, বাদী পক্ষের যাবতীয় কাগজপত্র কি বিবেচনা করে, কিন্তু আসামি যদি নতুন কোনো কাগজপত্র দাখিল করে সেটা বিবেচনার সুযোগ নাই। নজরুল ইসলাম বনাম রাষ্ট্র মামলা, মনে আছে? ঠিক একই ভাবে দেওয়ানি মামলা ইস্যু গঠনের সময় বাদীরেও শুনবে, বিবাদীরেও শুনবে, উভয় পক্ষের কাগজপত্র দেখবেন। যদি ওনার কাছে মনে হয় যে অমুক রে শোনা দরকার, অমুক সাক্ষী রে শোনা দরকার, বা অমুক কাগজটা দেখা দরকার, কিন্তু অমুক কাগজ এখন আদালতের সামনে নাই, বা লিজন অধিকারী এখন আদালতের সামনে নাই, তখন ইস্যু গঠন প্রক্রিয়া কি করবে? অ্যাডজর্ন করবে, পোস্টপোন করবে, স্থগিত করতে পারে। সর্বোচ্চ কত দিনের জন্য? 15 দিনের জন্য। এই যে আসতেছি দেখেন, দুইটা ক্ষেত্রে আদালত বিচার্য বিষয় গঠনের পূর্বে সাক্ষী কিংবা দলিলপত্র পরীক্ষা করতে পারে। আপনাদের পুরাতন বইতে নাই, বাস জাস্ট মনে রাখেন যে বিচার্য বিষয় গঠনের সময় সাক্ষী বা দলিলপত্র কি করতে পারে? পরীক্ষা করতে পারে। এইটুকু মনে রাখলেই হবে। যে ক্ষেত্রে আদালত মনে করে যে আদালতের সামনে হাজির নেই এমন কোনো ব্যক্তির জবানবন্দি ছাড়া, বা মামলায় দাখিল করা হয়নি এমন কোনো দলিল পরিদর্শন ব্যতীত বিচার্য বিষয় নির্ভুলভাবে প্রণয়ন করা যাবে না। মানে আদালতের কাছে মনে হচ্ছে যে অমুকের বক্তব্য শোনা দরকার, বা অমুক দলিলটা দেখা দরকার, কিন্তু অমুক তো আদালতের সামনে নাই, বা অমুক দলিল তো আদালতের সামনে নাই, তাহলে উপরোল্লিখিত প্রেক্ষাপটে আদালত বল দিবেন অনধিক 15 দিনের জন্য বিচার্য বিষয় গঠন মুলতবি রাখতে পারে। কতদিন? 11 দেশে যত দিন আছে সব হলো 10 দিন। 12 দেশে হলো 15 দিন আছে, আর 9 দিন আছে। আর 14 দেশে এই যে দিন পাইলাম, বিচার্য বিষয় গঠন 15 দিন, ওই যে আপনার লিখিত জবাব বা প্রথম শুনানি থেকে কত? 15 দিন। আর এই যে বিচার্য বিষয় মুলতবি রাখতে পারে সর্বোচ্চ কত দিন? 15 দিনের জন্য। এবং প্রয়োজনীয় ব্যক্তিকে হাজির হতে বা প্রয়োজনীয় দলিল দাখিল করতে সমন জারি করতে পারে। এখন আমরা আর একটা স্ট্রাইক আউটের দ্বার প্রান্তে চলে আসছি। দেখেন, বিচার্য বিষয় সংশোধন বা কর্তন, পাওয়ার টু অ্যামেন্ড এন্ড স্ট্রাইক আউট ইস্যুস। ওই যে আহ, ফৌজদারি মামলা ছিল যে চার্জ পরিবর্তন করতে পারে কিনা, বা নতুন চার্জ গঠন করতে পারে কিনা, 227 ধারা মনে আছে কিনা আপনাদের?
রায়ের আগ পর্যন্ত যে কোনো সময় চার্জ পরিবর্তন করা যায়, আর চার্জ পরিবর্তনের বিরুদ্ধে প্রতিকার হলো কি? রিভিশন, ফৌজদারি মামলা। ঠিক একইভাবে দেখেন, দেওয়ানি কার্যবিধি 14 আদেশের 5 বিধির অধীন আদালত বিচার্য বিষয় সংশোধন বা কর্তন করতে পারে। সংশোধন দেখেন, মকদ্দমার পক্ষগণের মধ্যকার বিরোধ নির্ধারণের জন্য গোল দিবেন ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময়। কখন? ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময়, এট এনি টাইম বিফোর পাসিং এ ডিক্রি, আদালত বিচার্য বিষয় সংশোধন কিংবা অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারে। তাহলে ওখানে ছিল ফৌজদারি মামলায় ছিল রায় প্রদানের পূর্বে, আর এখানে কি বলে? এখানে হচ্ছে ডিক্রি প্রদানের পূর্বে। শুধু সংশোধন করতেই পারে না, অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতেও পারে। এরপরে দেখেন কর্তন, স্ট্রাইক আউট। ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় কর্তন করতে পারবে যদি আদালত মনে করে যে বিচার্য বিষয়টি, এটা ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করেন, ভ্রান্তভাবে বা ভুলভাবে গঠিত হয়েছে। রংলি ফ্রেমড, কিভাবে গঠিত হয়েছে? ভ্রান্তভাবে বা ভুলভাবে, বা ভুলভাবে প্রবর্তিত, রংলি ইন্ট্রোডিউসড হয়েছে। এখন যদি কেউ বলেন স্যার ভ্রান্তভাবে গঠিত আর ভ্রান্তভাবে প্রবর্তিত এই দুইটার ভিতরে পার্থক্য কি? এই দুইটার ভিতরে পার্থক্য হলো, ভ্রান্তভাবে গঠিত হয়েছে মানে আদালত ভুলভাবে গঠন করছে, একটা বিচার্য বিষয় গঠন করার দরকার ছিল কিন্তু উনি ভুল করে ফেলছে, এটা হলো আদালত। আর প্রবর্তিত হয়েছে মানে হলো আদালতের সামনে ভুল ব্যাখ্যা দিছিল, পরে আদালত বুঝতে পারছে যে না এটা তো বিচার্য বিষয় হওয়া উচিত হবে না, তাহলে সেই ক্ষেত্রে এটা কর্তন করতে পারে। আমরা এরপরে যেটা ইম্পর্টেন্ট, শুনানির চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ বিধি 8, 14 আদেশের 8 বিধি, এটা মনে রাখতে হবে। তার আগে উপরে যেটা পড়ে আসলাম, যে বিচার্য বিষয় পরিবর্তন সংশোধনের বিরুদ্ধে প্রতিকার, রিভিশন। বিচার্য বিষয় পরিবর্তন করুক বা সংশোধন করুক, প্রতিকার কি বলে? রিভিশন। 14 আদেশের 5 সমান রিভিশন। এবার চলে আসেন চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ বিধি কত? 8। ভাই, বিচার্য বিষয় প্রণয়নের পর গোল দিবেন 120 দিনের ভেতর আদালত সেই মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবে। আফটার দ্য ইস্যুস আর ফ্রেম, দ্য কোর্ট শাল উইদিন 120 days thereof fix a date for final hearing of the suit। একটা ফৌজদারি মামলায় যখন চার্জ গঠন হয়, চার্জ গঠনের পরে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়, মনে আছে কিনা আপনাদের? দেওয়ানি মামলায় ইস্যু গঠন হওয়ার পর সাক্ষ্য গ্রহণ শুরু হবে, বাট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণের জন্য আলাদা একটা ধাপ আছে। সেই ধাপটারে বলে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ, সংক্ষেপে বলে SDPH, বা সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং। সো এখানে এই যে 14 আদেশের 8 এর পাশে লিখে রাখেন SDPH, 14 আদেশের 5, এই ধাপটারে কি বলে? SDPH। এবং SDPH অনলাইনে যারা আছেন তাদের জ্ঞাতার্থে, অফলাইনে যারা আছেন তাদের উদ্দেশ্যে লিখতেছি, দেখেন SDPH সমান সমান দিয়ে লেখেন সেটলিং, সবাই একসাথে লেখেন, কেউ মিস করবে না। SETTLING, সেটলিং। DATE, ফর, FOR পারেমটরি, PEREMPTORY, পারেমটরি। আবার বলি PEREMPTORY, হিয়ারিং, HEARING। তাহলে সেটলিং ডেট ফর পারেমটরি হিয়ারিং, সেটলিং ডেট মানে হলো শুনানির দিন নির্ধারণ, ফর পারেমটরি হিয়ারিং, পারেমটরি হিয়ারিং মানে চূড়ান্ত শুনানি, পারেমটরি হিয়ারিং এর সংক্ষেপে বলে PH, এবং এর আর এক সিনোনিম হচ্ছে ফাইনাল হিয়ারিং। কি বলেন? ফাইনাল হিয়ারিং। আরো সংক্ষেপে আরো বিস্তারিত ভাবে যদি বলি মানে বোঝার জন্য, যে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে বলে PH, সাক্ষ্য গ্রহণ পর্যায়ে PH। তো তাহলে 14 আদেশের 8 বিধিতে আছে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ কতদিনের মধ্যে? ইস্যু গঠনের কতদিন? 120 দিনের মধ্যে। এই 120 দিনের মধ্যে নির্ধারণ করা কি বাধ্যতামূলক? বলেন তো বাধ্যতামূলক কিনা, পারেন কিনা দেখি। বাধ্যতামূলক। ওই জায়গায় ইংরেজিতে শ্যাল শব্দটা পড়ছি, 120 দিনের মধ্যে নির্ধারণ করা কি বাধ্যতামূলক। তাহলে আপনি 14 আদেশের যা যা মনে রাখবেন আমি বলে দিই। 14 আদেশে আছে বিচার্য বিষয় গঠন কয় প্রকার? 2 প্রকার।
ঘটনাগত একগত। তারপরে মনে রাখবেন, প্লিডিংসে নাই এমন কোন বিষয় বিচার্য বিষয় গঠন করবে না। বিচার্য বিষয় মুলতবি রাখতে পারে সর্বোচ্চ কত দিনের জন্য? 15 দিনের জন্য। আর বিচার্য বিষয় পরিবর্তন, সংশোধন বা অতিরিক্ত বিচার্য বিষয় গঠন ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময় 14 আদেশের 5 বিধিতে, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন। আর 14 আদেশের 8 বিধিতে বলেছে যে আপনার চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ এই ইস্যু গঠনের তারিখ হতে কত দিনের মধ্যে? 120 দিনের মধ্যে। আর একটা জিনিস খেয়াল করেন, যদি বলে যে বিচার্য বিষয় সংশোধন করবে কত দিনের মধ্যে, কোনো দিনের কথা বলে নাই, ডিগ্রি প্রদানের পূর্বে যে কোনো সময়। তো জেনে রাখা ভালো, যদি আমরা পড়ি দেখেন, বিচার্য বিষয় গঠনের দায়িত্ব হলো কার? আদালতের। গোল দিবেন, মোকদ্দমার প্রথম শুনানির সময় বিবাদী আত্মপক্ষ সমর্থন না করলে আদালত বিচার্য বিষয় গঠন করবে না। কখন? প্রথম শুনানির সময় বিবাদী যদি কি না করে, আত্মপক্ষ সমর্থন না করে, তাহলে আদালত বিচার্য বিষয় গঠন করবে না। তো বিগত বছরের একটা প্রশ্ন দেখি, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুযায়ী ইস্যু কত ধরনের? কয় ধরনের? 2 ধরনের। তারপরে 3 নাম্বার প্রশ্ন দেখেন, লিখিত জবাব দাখিলের ড্যাশ দিনের মধ্যে ইস্যু গঠন করতে হয়। লিখিত জবাব দাখিলের কতদিন? 15 দিন। তারপরে সর্বশেষ প্রশ্নটা দেখেন, ইস্যু গঠনের কতদিনের মধ্যে দেওয়ানি মোকদ্দমা চূড়ান্ত শুনানির তারিখ ধার্য করতে হবে? কতদিন? 120 দিন। এরপরে সেলফ প্র্যাকটিসে যা যা আছে কষ্ট করে দেখে ফেলবেন, সবই গুরুত্বপূর্ণ আসার মতো। আমরা চলে আসি পরের আদেশ, আদেশ 15। আজকে আমরা 15 আদেশ পড়েই শেষ করব। 15 আদেশের টাইটেল দেখেন, প্রথম শুনানিতে মামলা নিষ্পত্তি, ডিসপোজাল অফ দ্য সুট এট দ্য ফার্স্ট হিয়ারিং। আদেশ কত? 15। ডিসপোজাল অফ দ্য সুট অফ দ্য সুট এট দ্য ফার্স্ট হিয়ারিং। ডিসপোজ শব্দের অর্থ হলো নিষ্পত্তি করা। ডিসপোজ মানে কি? নিষ্পত্তি করা। তাহলে আপনি জাস্ট এটা মনে রাখেন যে মামলার প্রথম শুনানিতে নিষ্পত্তি কত আদেশ? 15। যদি বলে প্রথম শুনানিতে জবানবন্দি গ্রহণ 10, আর প্রথম শুনানিতে মামলা নিষ্পত্তি বা রায় ঘোষণা কত আদেশ? 15। প্রথম শুনানিতে কেন নিষ্পত্তি করবে? প্রথম শুনানিতে যদি এক পক্ষ আর এক পক্ষের কথা দাবি স্বীকার করে নেয়, প্রথম শুনানিতে যদি আদালত দেখে যে বিচার করার মতো কোনো বিষয় নাই, তাহলে রায় ঘোষণা করবে কত আদেশে? 15 আদেশে। এতটুকুই মনে রাখবো, আর দরকার নাই। সেলফ প্র্যাকটিস দেখেন, দেওয়ানি কার্যবিধির কত আদেশ অনুযায়ী আদালত প্রথম শুনানিতে মোকদ্দমা নিষ্পত্তি করতে পারে? কত আদেশ? 15 আদেশ। তারপরে 2 নাম্বার প্রশ্নটা দেখেন, মোকদ্দমার প্রথম শুনানির সময় যদি আদালত মনে করে পক্ষদ্বয়ের মধ্যে আইন বা ঘটনা সংক্রান্ত কোনো বিচার্য বিষয় নেই, তাহলে আদালত রায় ঘোষণা করতে পারে দেওয়ানি কার্যবিধির কততে? 15। এখন আপনি 15 আদেশের কোনো বিধি জানেন না, দরকার নাই, আপনি দেখবেন যে অপশনে 15 আদেশ আছে কিনা। অপশনে 15 আদেশ এক জায়গায় আছে, তো উত্তর কোনটা? ওইটা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। এখন আমরা সরাসরি ক্লাস টেস্টে চলে যাব। আপনাদের ক্লাস টেস্ট ছিল দণ্ডবিধির, সেটাই চলে যাব। আর আগামীকাল আমাদের পড়া আছে 4টা 30-এ, চলে আসবেন ইনশাল্লাহ। আর আগামীকাল আপনাদের দণ্ডবিধির 100 মার্কের মডেল টেস্টও আছে।